আসসালামু আলাইকুম। প্রিয় ৪৯তম নবাগত শিক্ষক শিক্ষিকাবৃন্দু, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আপনাদের ৪৯তম এমসিকিউ পরীক্ষা অক্টোবরের ১০ তারিখ নির্ধারণ করা হয়েছে। খুবই সন্নিকটে পরীক্ষা, আর এর মাঝে আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের প্রস্তুতিটাকে আরও গতিশীল এবং প্রাণবন্ত করার জন্য পদার্থবিজ্ঞান অংশ থেকে আমরা আমাদের ধারাবাহিক যেই ক্লাস, সে ধারাবাহিক ক্লাস আমরা দিয়ে যাচ্ছি। আজকে আমাদের বিদ্যুৎ অধ্যায়ের লেকচার 2 শুরু হবে। আমরা গত ক্লাসে ১০৪টি প্রশ্নের সমাধান দিয়েছিলাম এমসিকিউ। আমরা আজকেও আরও ১২০-২৫টার মতো প্রশ্নের সমাধান দিব। আশা করি ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবেন। এবং আপনারা আমাদের সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে আমাদের চ্যানেলে যদি আপনারা ঠিকমতো আমাদের ক্লাসগুলো দেখেন, আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। আমাদের ৪৯তম বিসিএস পদার্থবিজ্ঞান অংশের একটি ছোট্ট চটি বইও বের হয়েছে বাজারে। যদি আপনারা সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে, সাজেশন হিসেবে আপনারা আমাদের এই বইটি পেতে চান, অতি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। এবং আপনারা যদি আমাদেরকে জানান বা আপনাদের প্রয়োজন যদি আমাদেরকে শেয়ার করেন, তাহলে হয়তো বা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পাঠানোর চেষ্টা করব। সামনে প্রবাসক নিয়োগ পরীক্ষা আছে, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ের শিক্ষক, সহকারী শিক্ষক। আমরা সমস্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব। এবং আমাদের অলরেডি ভৌতবিজ্ঞান অংশের কলেজ প্রবাসক পদার্থবিজ্ঞান এবং ডেমনস্ট্রেটরের 3টি বই অলরেডি আমরা খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতেছি, হয়তো আমাদের সামনের মাসে চলে আসবে ইনশাল্লাহ। তো আপনাদের যাদের প্রয়োজন হবে আমরা রিভিউ দিব বইয়ের, আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেবেন। অধিক সংখ্যক সমাধান এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং অনেকে আমাদেরকে জানিয়েছে যে এখানে গাণিতিক সমস্যার সমাধান করা আছে কিনা। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্রশ্নে আমাদের গাণিতিক যেখানে সমস্যা আছে সেই সমাধানগুলো আমরা করে দিয়েছি। এবং কিছু কিছু জিনিস আছে একটু ক্রিটিক্যাল, সেগুলো আমরা আবার ব্যাখ্যা নিচে লিখে দিয়েছি, এটা কেন হলো সেটার ব্যাখ্যা সহ আমরা দিয়েছি। এবং আমরা চেষ্টা করব যে আমাদের বইয়ের শেষের দিকে কিছু মডেল টেস্ট সংযোজন করার জন্য। আপনারা আমাদের সমস্ত বইগুলো রিভিউ করে তারপরে নেবেন। আমরা শুরু করি। ম্যাক্রোস্কোপিক লেভেলে চার্জের কোয়ান্টাম সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এটি খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। এর কোনো ব্যবহারিক কনসিকুয়েন্স নেই এবং অগ্রাহ্য করা হয়। এটি শুধুমাত্র ঋণাত্মক বস্তুকে প্রভাবিত করে। এটি চার্জকে স্থানান্তরিত হতে বাধা প্রদান করে। মনে রাখতে হবে, ম্যাক্রোস্কোপিক লেভেলে চার্জের কোয়ান্টাম সম্পর্কে সঠিক উত্তর হচ্ছে এর কোনো ব্যবহারিক কনসিকুয়েন্স নেই এবং অগ্রাহ্য করা হয়। অর্থাৎ এটার প্র্যাকটিক্যালি কোনো অ্যাপ্লিকেশন নেই। এবং আমরা জানি চার্জের কোয়ান্টাম হচ্ছে কিউ সমান এন ই, যেখানে কিউটা হচ্ছে আমার টোটাল চার্জ, এন হচ্ছে আমার একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। কেন অনেক ক্ষুদ্র চার্জের সমবায়কে একত্রে ধারাবাহিক চার্জ ডিস্ট্রিবিউশন হিসেবে বিবেচনা করা যায়? এডিটিভ অফ চার্জেস, additive of charges, conservation of charges, quantization of charges, induction of charges। কেন অনেক ক্ষুদ্র চার্জের সমবায়কে একত্রে ধারাবাহিক চার্জ ডিস্ট্রিবিউশন হিসেবে বিবেচনা করা যায়? এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। আমরা জানি এটা স্কেল রাশির মতো, একসাথে অনেকগুলো চার্জ আমরা যখন সমবায় করব তখন তাদের জাস্ট
অ্যাডিং সাম, অর্থাৎ তাদের যে যোগফলটাই আমরা পাই, এবং এটা হচ্ছে চার্জের কোয়ান্টাইজেশন। আমরা যেটা জানি কিউ সমান সমান এন ই, এখানে অবশ্যই এন এর মানটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেই চার্জগুলো সমবায় সম্ভব হবে না। এ কারণে বলা আছে কেন অনেক ক্ষুদ্র চার্জের সমবায়কে একত্রে ধারাবাহিক চার্জ ডিস্ট্রিবিউশন হিসেবে বিবেচনা করা যায়। এটা একটাই কারণ হচ্ছে অ্যাডিটিভ অফ চার্জ না, শুধু চার্জের যোগফল না, অর্থাৎ এন এর মান যদি এখানে অপূর্ণ সংখ্যা হয় তাহলে যোগ করার পরও সেটা সম্ভব হবে না। কনজারভেশন অফ চার্জ, চার্জের কনজারভেশন হচ্ছে সেটাই যে আমরা জানি শক্তির যেটা এখানে শক্তির এতে আমরা এখানে কনভার্ট করতে পারবো না। কোয়ান্টাইজেশন অফ চার্জ, আসলে চার্জের যে সংরক্ষণশীলতা নীতি সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ আমরা জানি, কারণ কোনো একটা বিন্দুতে একাধিক চার্জ থাকলে সেখানে প্রত্যেকটা চার্জের যে যোগফল করে আমি যে ফাইনাল চার্জটা পাবো সেটার যদি আমি কোয়ান্টাইজেশন সূত্র অ্যাপ্লাই করি কিউ সমান সমান এন ই, এখানে ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, এন এর মানটা পূর্ণ সংখ্যা হবে, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা সম্ভব হবে না। কোন ধরনের ঘটনা ঘটবে যদি একটি হালকা বস্তু পরিবাহী না কিন্তু একটি আয়ত রডের দিকে টানা হলো? মানে কোন ধরনের ঘটনা ঘটবে, একটি হালকা বস্তু এটা পরিবাহী না, অর্থাৎ এটা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু একটি আয়ত রডের দিকে টানা হলো, অর্থাৎ একটা চার্জ যে রড তার দিকে যদি এটাকে টানা হয় তাহলে কি ঘটনা ঘটবে? হালকা বস্তুটি চার্জ গঠন করবে, আয়ত রডটি বস্তুতে আদান বিভাজন আবেশিত করবে। হ্যাঁ, আমরা জানি যে কোনো একটা বস্তু যখন চার্জ পার্টিকেল হয় আর একটা যদি নিউট্রাল হয় তখন চার্জ পার্টিকেল থেকে চার্জগুলো কি হয়, ওই নিউট্রাল পার্টিকেলের মধ্যে চার্জটা সঞ্চালিত হয়। সুতরাং এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে আয়ত রডটি বস্তুতে আদান বিভাজন আবেশিত করবে, অর্থাৎ ইনডিউসড করবে। হালকা বস্তুটির ভর হারাবে, হালকা বস্তুটি পরিবাহী হবে না, কোনোটাই না। 108 বলছে যখন দুইটি আদানকে হালকা বস্তু দ্বারা পৃথক করা হয়, মানে সেপারেট করা হয় একটা থিন বস্তু দ্বারা, তখন কোন ধরনের বলের কারণে আয়ত বস্তুদ্বয় রডের দিকে টানে? যখন দুটি আদানকে হালকা বস্তু দ্বারা পৃথক করা হয় তখন কোন ধরনের বলের কারণে আহিত বস্তুদ্বয় রডের দিকে টানে? মহাকর্ষ বল না, মহাকর্ষ বল তো আমার আকর্ষণধর্মী বল, বিকর্ষণধর্মী বল না। চৌম্বক বল এটাও না। তারপর হচ্ছে বিকর্ষণ বল না, বিকর্ষণ বল না, আকর্ষণ বল। আমরা জানি যে যখন একটা আরেকটাকে টানবে, কখন একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ থাকে চার্জ, তখনই সেটার ভিতরে একটা আকর্ষণধর্মী অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স সৃষ্টি হয়, তখনই টানে। আর যদি দুটো, যেহেতু বলছে যে দুটি আদানের কথা বলা আছে, সুতরাং এখানে আমাদের হবে আকর্ষণ বল। আর যদি বিপরীতধর্মী আদান হয় তখন কিন্তু তারা টানবে না, তারা একজন আরেকজনকে দূরে সরে দিবে, তখন সেটা হবে বিকর্ষণ বল। দুটি দূরত্বের তুলনায় দুটি চার্জিত বস্তুর আকার অনেক ছোট হয়, অনেক ছোট হয়, তখন তাদেরকে কিভাবে ট্রিট করা হবে? অর্থাৎ যদি দূরত্বের তুলনায় দুটি চার্জিত বস্তুর আকার অনেক ছোট হয়, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা একটু মনে রাখতে হবে। আমরা অনেক সময় যে পয়েন্ট চার্জের যে সংজ্ঞা দিই, অনেকে বলে যে স্যার পয়েন্ট চার্জের সংজ্ঞা এটা অনেক ক্ষুদ্র হবে, এটার মানটা অনেক 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 ছোটো হবে, অনেক বড় মান হবে না। আসলে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যখন দুটি আদানকে হালকা বস্তু দ্বারা যদি দূরত্বের তুলনায় দুটি চার্জিত বস্তুর আকার অনেক ছোট হয়, যেমন আমি এখানে একটা চার্জ রেখেছি, এখানে একটা চার্জ রেখেছি, এই যে চার্জ, এটার যেই আকার, এটা R1 এবং R2 অর্থাৎ তাদের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের তুলনায় এই দূরত্বটা ডি ইজ মাস গ্রেটার দ্যান R1 অর R2। যদি এরকম হয় তাদের দূরত্বের তুলনায় এই চার্জিত যে পার্টিকেল অর্থাৎ এই হালকা বস্তু তাদের দূরত্বের তুলনায় যদি এই ব্যাসার্ধটা অনেক ছোট হয় তখন আমরা এটাকে বলবো পয়েন্ট চার্জ। তাহলে এই কথাটাই বলা আছে, যদি দূরত্বের তুলনায় দুটি চার্জিত বস্তুর আকার অনেক ছোট হয় তখন তাদেরকে কিভাবে ট্রিট করা হবে? স্পাইরিক্যাল চার্জ, পয়েন্ট চার্জ, ডিস্ট্রিবিউটেড চার্জ না কন্টিনিউয়াস চার্জ? সেটা হচ্ছে পয়েন্ট চার্জ। ইলেকট্রনিক চার্জের কোন বৈশিষ্ট্য বীজগাণিতিকভাবে চার্জসমূহ যোগ করার সামর্থ্য ব্যাখ্যা করা যায়? তাদেরকে স্কেলার হিসেবে বিবেচনা করা হয়। ওকে, এটা কোয়ান্টাইজেশন অফ চার্জ নো, এটা না, কারণ এখানে আমি যোগ করার পর যদি এনের মান আমার অপূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা হবে না। অ্যাডিটিভ অফ চার্জ, ইয়েস, এটা হচ্ছে শুধুমাত্র জাস্ট তাদেরকে যোগ করা বোঝায়, এটা আমার সঠিক অ্যান্সার। কনজারভেশন অফ চার্জ না, পোলারিটি অফ চার্জ তাও না। আমরা পরের অপশনে যাই। এখানে বলা আছে কোন নীতি ব্যাখ্যা করে যে একটি আইসোলেটেড সিস্টেমের মোট আদান সংরক্ষিত থাকে এমনকি যখন আদানসমূহ সিস্টেমে পুনঃবিভাজিত থাকে?
বলছে কোন নীতি ব্যাখ্যা করে যে একটি আইসোলেটেড সিস্টেমের মোট আদান সংরক্ষিত থাকবে, এমনকি যখন আদানসমূহ সিস্টেমে পুনঃবিভাজিত থাকে। সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জেস, নো, কনজারভেশন অফ চার্জেস। যেহেতু এখানে তারা বলছে যে সংরক্ষিত শব্দটা থাকে, তাহলে সংরক্ষিত শব্দ থাকে মানে হচ্ছে এটা কনজার্ভ থাকবে, অর্থাৎ প্রাথমিক যে চার্জ বা ইনিশিয়ালি যে চার্জ থাকবে, ফাইনাল যে চার্জ, এই দুটো সমান হবে, অর্থাৎ একটা আইসোলেটেড সিস্টেমে। কোন পরীক্ষা প্রথম কোয়ান্টাইজেশন অফ চার্জ সমর্থন করে? কোন পরীক্ষা প্রথম কোয়ান্টাইজেশন অফ চার্জ সমর্থন করে? ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্র, মিলিকেনের তোলবিন্দু পরীক্ষা, রাদারফোর্ডের গোল্ড ফয়েল পরীক্ষা, না থমসনের ক্যাথোড রে পরীক্ষা? সঠিক অ্যান্সার হচ্ছে মিলিকেনের তোলবিন্দু পরীক্ষা, অর্থাৎ মিলিকেন ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এটা আপেক্ষিক আদানের সংজ্ঞা থেকে এসেছে। সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা চার্জের কোয়ান্টাইজেশন অর্থাৎ কিউ ইকুয়াল টু এন ই, এই সূত্রটা আমরা পেয়েছি। এখানে এন হচ্ছে একটা ইন্টিজার। এবং সবচেয়ে মজার কথা হলো এই যে মিলিকেনের যে ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এই ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট আমরা যতটুকু শিখেছি সেখানে আসলে একটা স্পেসিফিক চার্জকে আমরা ডিফাইন করি, অর্থাৎ আপেক্ষিক চার্জ, একটা আপেক্ষিক চার্জকে আমরা ডিফাইন করেছিলাম। এখন মনে রাখতে হবে, যেহেতু মিলিকেনের কথা আসছিল, এই মিলিকেন সম্পর্কে একটা নতুন তথ্য আমাদের জানতে হয়। সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাভোগাড্রো যে সংখ্যাটা 6.023 × 10⁻23, এই সংখ্যাটা ছিল বিজ্ঞানী মিলিকেনের। মিলিকেন থেকে বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটি চুরি করে তার নামে চালিয়ে দেয়। আসলে এই সংখ্যাটার আবিষ্কারক বা এই সংখ্যাটার উদ্ভাবক হচ্ছে বিজ্ঞানী মিলিকেন। তাহলে মনে রাখতে হবে মিলিকেনের তোলবিন্দু যে পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমেই কিন্তু প্রথম কোয়ান্টাইজেশন অফ চার্জ সমর্থন করে। নিম্নের কোনটি কুলম্বের সূত্র? কুলম্বের সূত্র আমরা জানি যে এফ ইকুয়াল টু, একটা সূত্র আছে কুলম্বের সূত্র, আমরা যেটা জানি একটু লিখে দিচ্ছি। সেটা হলো, আমরা যদি একটু দেখি, এফ সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে এই যে এই মানটা, এটা হচ্ছে 9 × 10⁹ Q1 Q2 দুটো আদান এবং ডি হচ্ছে আদানদের মধ্যবর্তী দূরত্ব। তো আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে নিম্নের কোনটি কুলম্বের সূত্র? কুলম্বের সূত্র হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে ডি আছে, Q1 Q2 বাই, এখানে একটু মনে ভুল হচ্ছে, ডি কিউব হবে, আর Q1 Q2 দেন রুট ডি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। নিম্নের কোনটি স্কেলার আকারে কুলম্বের সূত্র? স্কেলার আকারে কুলম্বের সূত্র হচ্ছে এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা এটা তো জানি সবাই। এখানে কের মানটাকে যদি রিপ্লেস করা হয়, কে একটু একটা সমানুপাতিক ধ্রুবক, সেটা হচ্ছে 1/4πε0। যেহেতু ε0 আছে, এটা শূন্য মাধ্যমের প্রবেশসত্তা, সুতরাং এই কে রাশিটা হচ্ছে আমার একটা মাধ্যম ডিপেন্ডেন্ট একটা রাশি বা ধ্রুবক। কুলম্বের সূত্রের শূন্যস্থানের সমানুপাতিক ধ্রুবক কে এর মান কত? সেটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ঠিক আছে। যদি আদান দ্বিগুণ করা হয় এবং দূরত্ব অর্ধেক করা হয়, তবে তাদের মধ্যবর্তী বলের মান ড্যাশ হবে। বলা আছে যদি আদান দ্বিগুণ, দ্যাট মিন্স আদান হচ্ছে আমার Q1 ইকুয়াল টু 2Q, আবার Q2 ইকুয়াল টু 2Q করা হলো, এবং দূরত্ব যদি অর্ধেক করা হয়, ডি প্রাইম ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই 2 করা হয়, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? তাহলে এফ সমান হচ্ছে Q1 Q2 বাই ডি প্রাইম স্কোয়ার। আমরা কিউ এটাকে লিখি, দ্যাট মিনস 2Q ইন্টু 2Q ডিভাইডেড বাই ডি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে 4Q স্কোয়ার বাই ডি স্কোয়ার বাই 4, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 4Q স্কোয়ার ইন্টু 4 বাই ডি স্কোয়ার। অর্থাৎ এখানে 4 ক্যান্সেল, নাকি সরি ভুল হলো, তো এটা নিচে চলে যাবে, সরি 16Q স্কোয়ার বাই ডি স্কোয়ার, অর্থাৎ 16 গুণ হবে। তাহলে মূল বলের 16 গুণ হবে। হ্যাঁ, এটা আমাদের সঠিক অ্যান্সার। আমরা 117তে আসলাম। দুটি চার্জের মধ্যবর্তী বলের মান বিকর্ষণধর্মী হবে কখন বিকর্ষণধর্মী হবে? উভয় চার্জ ধনাত্মক। হ্যাঁ, উভয় চার্জ ধনাত্মক হলেও হবে, উভয় চার্জ ঋণাত্মক হলেই হবে, তখন বিকর্ষণ হবে। বাট আরেকটার অপোজিট হলে তখন আকর্ষণধর্মী হবে। তাহলে ক ও খ সঠিক।
কোনো আদানের উপর মোট বল হলো ওই আদানের উপর প্রত্যেকটি আলাদা আলাদা বলের ভেক্টর যোগফলের সমান। এটি ভেক্টর যোগফলের সমান। এটি কোন নীতি নামে পরিচিত? প্রিন্সিপাল অফ সুপারপজিশন, প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, না এটা তো হতেই পারে না। প্রিন্সিপাল অফ কনজারভেশন, তাও না। প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন। তাহলে কোনো আদানের উপর মোট বল হলো ওই আদানের উপর প্রত্যেকটি আলাদা আলাদা বলের ভেক্টর যোগফলের সমান। এটি হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। দ্যাট মিনস হচ্ছে এখানে যদি আমি একটা আদান রাখি, এদিক থেকে একটা বল আসতেছে, এটা F1, এদিক থেকে একটা বল কাজ করতেছে, দ্যাট ইজ F2, এদিক থেকে একটা বল কাজ করতেছে, দ্যাট ইজ F3, এদিক থেকে একটা বল কাজ করতেছে, দ্যাট ইজ F4, এদিক থেকে একটা বল কাজ করতেছে, দ্যাট ইজ F5। এখন বলা আছে কোনো আদানের উপর মোট বল হলো ওই আদানের উপর প্রত্যেকটি আলাদা 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 বলের ভেক্টর যোগফলের সমান। দ্যাট ইজ F নেটকে আমি লিখতে পারি দ্যাটস ইকুয়াল টু হচ্ছে F1 প্লাস F2 প্লাস হচ্ছে আমার F3 প্লাস হচ্ছে আমার F4 প্লাস হচ্ছে আমার F5, এই সমষ্টি। তাহলে এই যে সূত্র, এটাকে বলা সুপার পজিশন অফ থিওরি অফ সুপার পজিশন বা প্রিন্সিপাল অফ সুপার পজিশন। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? মনে রাখতে হবে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আদান বা পয়েন্ট চার্জের জন্য প্রযোজ্য। ভাস্কুলার বা অনেক বড় আকৃতির আদানের জন্য কিন্তু এটা প্রযোজ্য না। অর্থাৎ বিন্দু আদান, এবং বিন্দু আদানের সংখ্যাটা হচ্ছে যখন দুটি বস্তুর আকারের তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়, তখনই সেটা হচ্ছে বিন্দু আদান। অর্থাৎ বিন্দু আদান বলতে যেটা একটা বিন্দু ভেরি ভেরি মাইক্রোস্কোপিক, ব্যাপারটা এরকম না, অর্থাৎ এটা একটা রিয়েলাইজেশন। তাহলে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? শুধুমাত্র বিন্দু আদানের জন্য, বর্ধিত বস্তুর জন্য না, উভয়ই কোনোটি নয়। শুধুমাত্র অ্যান্সার হচ্ছে শুধুমাত্র বিন্দু আদানের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য। ইলেকট্রিক ফিল্ডের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন এ ইলেকট্রিক ফিল্ডের দৈর্ঘ্য দ্বারা কোনটি নির্দেশ করা হয়? ইলেকট্রিক ফিল্ডের দৈর্ঘ্যটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। আমরা জানি যে আমরা যখন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি পড়েছি এবং সেখানে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল পড়েছি, সেখানে আমরা জেনেছি যে এদের দৈর্ঘ্যটা যখন একই থাকে, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড যখন কোনো একটা মাধ্যমে ঢুকে সেটা যদি একই ইলেকট্রিক ফিল্ড দৈর্ঘ্য হিসেবে বের হয়ে আসে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি সলিনয়েডাল। যদি বাড়ে বা কমে তখন সেটাকে আর সলিনয়েডাল বলা হয় না। ঠিক তদ্রূপভাবে ইলেকট্রিক ফিল্ডের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে ইলেকট্রিক ফিল্ডের দৈর্ঘ্য দ্বারা কোনটি নির্দেশ করা হয়? দৈর্ঘ্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। এখানে বলছে ইলেকট্রিক ফিল্ডের দিক না, দিক না, ইলেকট্রিক ফিল্ডের মান। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের মান, ইলেকট্রিক ফিল্ডের অবস্থান কোনোটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। একটি বিন্দু আদান হইতে ইলেকট্রিক ফিল্ডের মান দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয়? আমরা একটু আগেই দেখেছি একটি বিন্দু আদান, যেহেতু বিন্দু আদান তাহলে কুলম্বের সূত্র আমরা এখানে বর্ণনা নিয়ে আসতে পারি, যেহেতু বিন্দু আদান বলে দিয়েছে। ইলেকট্রিক ফিল্ডের মান দূরত্বের সাথে কীভাবে পরিবর্তিত হয়? আমরা জানি ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইলেকট্রিক পটেনশিয়াল E ইকুয়াল টু 1/4πε0 দ্যাট ইজ Q/r²। তাহলে এই পুরোটা ধ্রুবক, Q যদি ধ্রুবক হয়, E ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের সাথে সেটা হ্রাস পাবে। খ সঠিক অ্যান্সার। বলছে দূরত্বের বর্গের সাথে বৃদ্ধি পায় না, দূরত্বের বর্গের সাথে হ্রাস পায়, এটি একই থাকে, দূরত্বের সাথে রৈখিকভাবে বৃদ্ধি পায়। সঠিক অ্যান্সার হচ্ছে দূরত্বের বর্গের সাথে হ্রাস পায়। ইলেকট্রিক ফিল্ড লাইনের ঘনত্ব কী নির্দেশ করে? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইনের ঘনত্ব, দ্যাট মিনস ইলেকট্রিক লাইন ফিল্ডের ঘনত্ব কী? যেমন আমরা যদি চুম্বকের কথা বলি, নর্থ পোল সাউথ পোল, এই নর্থ পোল থেকে অনেকগুলো চুম্বক বলরেখা বের হচ্ছে, তাহলে যত বলরেখা বের হবে সেটা হচ্ছে তার ঘনত্ব। এই ঘনত্ব যখন বেশি হবে তখন তার শক্তিটা বেশি হবে, কারণ একক ক্ষেত্রফলের লাইন অফ ফোর্স বা লাইন অফ ম্যাগনেটিক ফোর্স বা লাইন অফ ম্যাগনেট, অর্থাৎ চুম্বক বলরেখার যে সংখ্যাগুলো সেগুলো অনেক বেশি বেড়ে যায়, তখন ওইটার শক্তিও বেড়ে যায়। এই কথাটাই বলা আছে যে ইলেকট্রিক ফিল্ড লাইনের ঘনত্ব কী নির্দেশ করে? ফিল্ডের শক্তি। এখানে বলছে ফিল্ডের রং না, ফিল্ডের শক্তি নির্দেশ করে, ফিল্ডের আকারও নির্দেশ করে না, ফিল্ডের দিকও নির্দেশ করে না। এটি দ্বারা কি বোঝায়? যখন ইলেকট্রন লাইনসমূহ পরস্পরের অনেক কাছাকাছি অবস্থান করে। ওকে, ব্যাপারটা হচ্ছে যেমন এখানে একটা ইলেকট্রিক লাইন, এখানে একটা ইলেকট্রিক লাইন পরস্পর দূরে আছে, বাট এই ইলেকট্রন লাইনগুলো যখন খুব কাছাকাছি চলে আসবে তখন সেটা দ্বারা কী বোঝাবে? ওই এলাকায় ইলেকট্রিক ফিল্ড নেই, ওই এলাকায় ইলেকট্রিক ফিল্ড সুষম, ওই এলাকায় ইলেকট্রিক ফিল্ড শক্তিশালী, এবং ওই এলাকায় ইলেকট্রিক ফিল্ড দুর্বল। অর্থাৎ যখন কাছাকাছি চলে আসে বুঝতে হবে যে এই ইলেকট্রিক ফিল্ডগুলো অনেক শক্তিশালী। যেমন এখানে আছে এই ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ আমি যদি ই দ্বারা লেখাই দেখি, আর ই প্রাইম দিয়ে যদি দেখি, এখানে ই প্রাইম খুব কাছাকাছি আছে, তাহলে এটা বেশি শক্তিশালী, এটা হচ্ছে দুর্বল। অর্থাৎ যখন কাছাকাছি থাকবে তখন তারা শক্তিশালী, যখন একটু দূরে সরে যাবে তখন তারা হচ্ছে দুর্বল। একটি একক ধনাত্মক আদানের চতুর্দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনের দিক কোনটি? ওকে,
বলা আছে একটি একক ধনাত্মক আদানের চতুর্দিকে, আমি যদি একটা ধনাত্মক চার্জ নেই, আমি এখানে একটু বুঝাই। অর্থাৎ এখানে একটা আমি ধনাত্মক চার্জ নিলাম, দ্যাট ইজ প্লাস কিউ চার্জ নিলাম। এখন বলা আছে ইলেকট্রিক যদি একটি একক ধনাত্মক আদানের চতুর্দিকে ইলেকট্রিক ফিল্ডের লাইনের দিক কী হবে? চতুর্দিকে ইলেকট্রিক ফিল্ডের লাইনের যে দিক, ইলেকট্রিক ফিল্ডের যে লাইনের দিক এইভাবে হতে পারে, অথবা যদি আমি এইভাবে দেখাই, যেমন এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাহলে একটি একক ধনাত্মক আদানের চতুর্দিকে ইলেকট্রিক ফিল্ডের লাইনের দিক কী হবে? অর্থাৎ সেটা হচ্ছে রেডিয়ালি এটা আউটওয়ার্ড হবে, অর্থাৎ বাইরের দিকে, রেডিয়ালি ইনওয়ার্ড হবে না, অর্থাৎ বাইরের দিকে হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে বলছে রেডিয়ালি ইনওয়ার্ড না, রেডিয়ালি আউটওয়ার্ড হ্যাঁ, বৃত্তাকার এবং ট্যানজেনশিয়াল। সঠিক অ্যান্সার হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড। ফ্যারাডের আবিষ্কার সূত্র অনুসারে ইলেকট্রিক ফিল্ড লাইনের জন্য কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড লাইনের জন্য আমরা ব্যবহার করি লাইন অফ ফোর্স, বলরেখা। ফ্লাক্স লাইন ব্যবহার করি না, ভেক্টর লাইন ব্যবহার করি না, গ্রেডিয়েন্ট লাইন ব্যবহার করি না, আমরা ব্যবহার করি বলরেখা। অর্থাৎ এখানে যে রেখাগুলো আমরা কল্পনা করি সেই রেখাকে আমরা বলবো লাইন অফ ফোর্স বা বলরেখা। ইলেকট্রিক ফিল্ড লাইনের জন্য কোনটি সঠিক? তারা ঋণাত্মক আদান থেকে শুরু হয় এবং ধনাত্মক আদানে শেষ হয় না, তারা ধনাত্মক আদান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আদানে শেষ হয়। কি বলা আছে? তারা ধনাত্মক, যেমন এ একটা ধনাত্মক আদান, এ একটা ঋণাত্মক আদান, তাহলে ধনাত্মক আদানে শুরু হবে, ঋণাত্মক আদানে গিয়ে শেষ হবে। ওকে, যেমন চুম্বকের ক্ষেত্রে নর্থ পোল সাউথ পোল, অর্থাৎ নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে যা শেষ হয়, নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে শেষ হয়, এটা বাহিরের। বাট চুম্বকের ভিতরে কী হয়? চুম্বকের ভিতরে হয় সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড লাইনের জন্য কোনটি সঠিক? তারা ধনাত্মক আদান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আদানে গিয়ে শেষ হয়। কোন দুটি ইলেকট্রিক ফিল্ড লাইন, কেন দুটি ইলেকট্রিক ফিল্ড লাইন কখনো পরস্পরকে অতিক্রম করে না? কেন করে না? কারণ একই ফিল্ডকে নির্দেশ করে না, একই ফিল্ডকে তো তারা নির্দেশ করে না। দুটি আমার ইলেকট্রিক লাইন তো দুটি জিনিসকে রিপ্রেজেন্ট করে। কারণ ছেদবিন্দুতে ফিল্ডের কোনো একক থাকে না, কারণ তারা সর্বাধিক সমান্তরাল, কারণ তারা পরস্পর লম্ব। এখন কেন দুটি ইলেকট্রিক ফিল্ড লাইন কখনো পরস্পরকে অতিক্রম করে না? কারণ হচ্ছে ছেদবিন্দুতে ফিল্ডের কোনো একক থাকে না। যেমন যদি আমি একটা ধরি, ইলেকট্রিক লাইন, এই একটা লাইন এখানে ছেদ করলো, তাহলে এখানে তাদের কোনো একক পাওয়া যাবে না, এই জায়গাটায় তাদের কোনো একক পাওয়া যাবে না। তারা কারণ ছেদবিন্দুতে ফিল্ডের কোনো একক দিক থাকে না, একক দিক থাকে না। কারণ এটা কোন দিকে যাচ্ছে? যেমন এটা হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, বাট এটা কোন দিকে ধরবো? আমি কি এটা এদিকে ধরবো নাকি এদিকে ধরবো? এটা ডিফাইন করা যাচ্ছে না ছেদবিন্দুতে। যেহেতু ছেদবিন্দুতে তার দিককে ডিফাইন করা যায় না, এই জন্য দুটি ত্বরিত বলরেখা কখনো কী করে না? ছেদ করে না। বাট এরা সবাই যখন এককভাবে যায় তখন একটা নির্দিষ্ট দিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তার একটা অ্যালাইনমেন্ট থাকে। এই কারণে ছেদবিন্দুতে ফিল্ডের কোনো একক দিক যেহেতু থাকে না, এই জন্য এটা পরস্পর চুম্বক বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। চার্জ ফ্রি রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড লাইনের কি ঘটবে? চার্জ ফ্রি রিজিয়নে মানে হচ্ছে যেখানে চার্জ মুক্ত এলাকা, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের কি ঘটবে? মজার ব্যাপার। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যেহেতু ইলেকট্রিক লাইন আমরা দেখতেছি যে কোনো মুক্ত ইলেকট্রন, অর্থাৎ সেটা ইলেকট্রন হতে পারে বা চার্জিত কোনো পার্টিকেল হতে পারে, সেটার জন্য আমাদের ঘটবে। কিন্তু যদি সেখানে ওই এলাকায় যদি কোনো চার্জ না থাকে, চার্জ মুক্ত থাকে, সেক্ষেত্রে ইলেকট্রিক লাইনের কি ঘটবে? তারা বলেছে তারা লুপ গঠন করবে, তারা অদৃশ্য হয়ে পড়বে, কোনো রকম বিরতি ছাড়া এরা কন্টিনিউয়াস কার্ভ, তারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কি হচ্ছে? চার্জ ফ্রি রিজিয়নে ইলেকট্রিক লাইনের কি ঘটবে? কোনো রকম বিরতি ছাড়া এরা কন্টিনিউয়াস কার্ভ। যেমন লাইক দিস, এই জায়গাটায় কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, এখানে কতগুলো ইলেকট্রিক লাইন ঢুকে গেল, তাহলে এরা কি হবে? এরা কি এরকমভাবে ভাঙন অংশ হয়ে বের হয়ে যাবে, এরকমভাবে ভগ্ন অংশ হয়ে বের হয়ে যাবে, এরকম ভগ্ন অংশ বের হয়ে যাবে, নাকি এরকম আঁকা বাঁকা হয়ে যাবে? না, এটা হচ্ছে কন্টিনিউয়াস, একদম স্ট্রেট করে এটা বের হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো সমস্যা হবে না, কোনো রকম বিরতি ছাড়া। অর্থাৎ আমরা বলছি যেটা ডিসক্রিট না। ডিসক্রিট মানে কি? সোজা পথে যাচ্ছে, মাঝখানে একটু ভগ্ন অংশ, এটাকে আমরা বলি ডিসক্রিট। বাট যদি সরাসরি চলে যায়, কোনো রকম তার যদি কোনো বিরতি না ইন্টারভেল না থাকে, তাহলে সেটাকে আমরা বলবি কন্টিনিউয়াস কার্ভ অথবা বিরতিবিহীন কার্ভ। ইলেকট্রিক ফ্লাক্সের একক কী? আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম, নিউটন পার মিটার স্কোয়ার পার কুলম, নিউটন মিটার পার কুলম, নিউটন মিটার পার কুলম স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম।
ওকে, আমরা আসতেছি এবার 130 নম্বর প্রশ্ন। জিরো ডাইপোল মোমেন্ট সহ অনুসম্পর্কে নিচের কোনটি সঠিক? জিরো ডাইপোল মোমেন্ট মানে কি? আমরা যেহেতু ডাইপোলের সম্পর্কে জেনেছি, যেমন এখানে দ্যাট ইজ এটা একটা চার্জ রাখলাম Q1, এটা Q2, তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে। তাহলে এখানে একটা বল যদি আমি F1 দিই, এখানে যদি তাদের একটা বল F2 দিই এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি D হয়, তাহলে আমার এখানে ডাইপোল হচ্ছে F1 × D অথবা F2 × D, যেটা আমি ধরি আমি লিখতে পারি। তো এখন বলছে যখন জিরো ডাইপোল মোমেন্ট সহ অনুসম্পর্কে নিচের নিম্নের কোনটি সঠিক? সেটা হচ্ছে আমরা যেটা জানি যে ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। যে এটা হচ্ছে কি, ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত, তখন কি সেটাকে জিরো ডাইপোল মোমেন্ট বলা যায়? অনেকটা কিন্তু যৌক্তিক এবং আসলে অনেকটা কাছাকাছি অ্যান্সারই মনে হয় যে এই কারণেই সেটা জিরো ডাইপোল, কারণ তাদের মধ্যে কোনো ডিস্টেন্স নাই, তাই তো? ধনাত্মক এবং ঋণাত্মক আদানের ক্ষেত্রে একই বিন্দুতে, অর্থাৎ যখন তারা কোয়ান্সাইড হয়ে যায়, একই বিন্দুতে যখন ওভারল্যাপ করে, তখন আমরা সেটাকে বলি সেটা হচ্ছে জিরো ডাইপোল। আসলে ব্যাপারটা এরকম না। সেকেন্ড অপশনে যদি আমরা একটু দেখি কি বলা আছে, ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কেন্দ্র ভিন্ন বিন্দুতে অবস্থিত। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আদানের যে কেন্দ্র, এটা যখন ভিন্ন বিন্দুতে অবস্থিত থাকবে তখন সেটা জিরো ডাইপোল হবে। তাহলে এখন কথা হলো স্যার, জিরো যদি ভিন্ন বিন্দুতে থাকে তখন তাদের মধ্যে তো একটা ডিস্টেন্স থাকে, তাহলে তো জিরো ডাইপোল আমরা না, এটা তো একটা ডাইপোল পাওয়া যাবে। কিন্তু না, যদিও মনে হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কেন্দ্র ভিন্ন বিন্দুতে অবস্থিত হলে আমরা একটা ডাইপোল পাবো, কিন্তু নিয়ম হচ্ছে যখনই আমরা জানি যে ডাইপোল হওয়ার জন্য আমার শর্ত কী ছিল, একটা ধনাত্মক চার্জ থাকবে, একটা ঋণাত্মক চার্জ থাকবে, এবং এটা কি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে, কিন্তু যখন এটা ভিন্ন বিন্দুতে চলে যায় তখন সেটা জিরো ডাইপোলে পরিণত হয়। এই সমস্ত অণু একটি ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল মোমেন্ট ডেভেলপ করে না, সকল অনুস্থায়ী ডাইপোল মোমেন্ট আছে। তাহলে কোনটি সঠিক? সঠিক হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কেন্দ্র ভিন্ন বিন্দুতে অবস্থিত। 131 বলেছে, যখন একটি মনোপোলার অণুতে একটি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন তারা কি করে? অপরিবর্তিত থাকে, একটি ডাইপোল মোমেন্ট ডেভেলপ করে, স্থায়ীভাবে পোলার অণুতে পরিণত হয়, নাকি তাদের গঠন হারায়? বলছে একটি মনোপোলার অণুতে একটি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হলে তারা কি করবে? একটি ডাইপোল মোমেন্ট ডেভেলপ করে। অর্থাৎ আমরা জানি যে যখন একটা মনোপোলার অণু থাকবে, অর্থাৎ মনোপোলার মানে কি, একটা মাত্র পোল থাকে, যেমন সেটা হতে পারে সেটা ইলেকট্রিক ফিল্ড, একটা ফোল্ড ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক। আমি যদি এটার মধ্যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, সাধারণত ইলেকট্রিক ফিল্ড যদি আমরা দিই, একটা ইলেকট্রিক ফিল্ড যখন দেওয়া হয় তখন সেটা কি হবে, এখানে একটা পজিটিভ এখানে একটা নেগেটিভ উৎপন্ন করে একটা ডাইপোলের সৃষ্টি করবে, এখানে একটা নেগেটিভ এখানে একটা পজিটিভ করে ইনডিউসড হয়ে যায়, সেখানে একটা কি করবে, একটা ডাইপোল সৃষ্টি করবে। তাহলে মনে রাখতে হবে, যখন একটি মনোপোলার অণুতে একটি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন তারা হচ্ছে একটি ডাইপোল মোমেন্ট ডেভেলপ করে। নিম্নের কোনটি পোলার অণুর উদাহরণ? কার্বন ডাইঅক্সাইড না, মিথেন না, পানি, হ্যাঁ পানি একটা পোলার অণুর উদাহরণ। কারণ হচ্ছে পানির চেয়ে যদি আমরা দেখি লাইক দিস, পানির তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমার 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে এটার ভিতরে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক একটা চার্জ সৃষ্টি হয়। অর্থাৎ এই যে তাদের ভিতরে ডেল মাইনাস এবং ডেল প্লাস হলো, এই ধরনের প্রবণতাকে আমরা বলি পোলারিটি। আর যেহেতু পানি এই ধরনের পোলারিটি আছে, এই জন্য এটা হচ্ছে একটা পোলার যৌগ। পোলারিটি যারা শো করে তাদেরকে আমরা বলি পোলারিটি। বাট নাইট্রোজেনের মধ্যে কোনো পোলারিটি নাই, কারণ হচ্ছে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন বন্ড আছে, এবং এই নাইট্রোজেন বন্ডের মধ্যে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু 0। এই ধরনের যৌগকে আমরা বলি সমযোজী যৌগ বলা হয়, এদেরকে বলা সমযোজী যৌগ। আমরা এগুলো পড়েছি। একটি ডাইপোলের উপর সুষম তড়িৎ ক্ষেত্রের প্রভাব কী? ওকে, কীভাবে সুষম তড়িৎ ক্ষেত্রের প্রভাব আসে দেখি। একটি ডাইপোলের উপর সুষম তড়িৎ ক্ষেত্রের প্রভাব মানে যেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটার প্রভাব কী ডাইপোলের উপর? তাহলে আমরা একটু দেখি। এটি ডাইপোলের উপর নেট বল সৃষ্টি করে, এটি ডাইপোলের উপর টর্ক সৃষ্টি করে, কিন্তু কোনো নেট বল সৃষ্টি করে না। এটি ফিল্ডের দিকের বিপরীতে ডাইপোলকে সজ্জিত করে, এটি ডাইপোলকে ধ্বংস করে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এটি ডাইপোলের উপর টর্ক সৃষ্টি করে কিন্তু কোনো নেট বল সৃষ্টি করে না। তাহলে একটি ডাইপোলের উপর সুষম তড়িৎ ক্ষেত্রের প্রভাব, যেমন এটা একটা ধনাত্মক চার্জ, এটা একটা ঋণাত্মক চার্জ, এটা একটা ডাইপোল হলো। আমি যদি এটার মধ্যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র দেই,
ও সুষম তড়িৎ ক্ষেত্র মানে বোঝায় সকল বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান। আমি যদি এটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড দেই তখন এটার কি ঘটবে? ওকে, এটার হচ্ছে এই যে ডাইপোলের উপর একটা টর্ক সৃষ্টি হবে। টর্ক, কারণ টর্ক কি? টর্ক হচ্ছে ঘূর্ণন প্রবণতা, অর্থাৎ এটা আস্তে আস্তে টুইস্ট হবে, এটা একদিকে যেতে পারে আবার এইদিকেও যেতে পারে, অর্থাৎ জাস্ট এভাবে ঘুরবে। এটা তাহলে কি টর্ক সৃষ্টি করে, কিন্তু এটার উপর কোনো নেট থাকে না, বল থাকে না, কারণ বল হচ্ছে কি এটা ঘূর্ণন গতি, এটা রৈখিক পথে সে যাবে, আসলে রৈখিক পথে যায় না, এই জন্য নেট বল শূন্য। তাহলে মনে রাখতে হবে এফ নেট ইকুয়াল টু 0 বাট টাউ নেট ইকুয়াল টু হচ্ছে টাউ, এটা একটা নির্দিষ্ট মান থাকে। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। অর্থাৎ একটা ডাইপোলের উপর যদি আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করি তখন সেটা হবে, এটার উপর টোটাল নেট ফোর্স, নেট টর্ক থাকবে কিন্তু কোনো নেট ফোর্স থাকবে না। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ডাইপোল কর্তৃক প্রযুক্ত টর্ক কত? আমরা জানি টাও সমান সমান পি ইন্টু ই সাইন অফ থিটা। এটা হচ্ছে পোলার স্ট্রেংথ, ই ইলেকট্রিক ফিল্ড, আর থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ টাও ইজ ইকুয়াল টু ই ক্রস পি বলা যায়। একটি অসুষম তড়িৎ ক্ষেত্র ডাইপোল অনুভব করে। একটি অসুষম তড়িৎ ক্ষেত্রে ডাইপোল অনুভব করে কিভাবে? শুধুমাত্র একটি টর্ক অনুভব করে, শুধুমাত্র নেট বল, উভয়। আমরা একটু আগে দেখলাম যে একটি ডাইপোলের মধ্যে যখন আমি সুষম ইলেকট্রিক ফিল্ড দিব তখন সেটার মধ্যে শুধু টর্ক থাকবে, যেমন একটু কথা বললাম। এবার আমি এই ডাইপোলের মধ্যে আমি একটা কী করলাম? ইলেকট্রিক ফিল্ড দিলাম, বাট এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু সুষম না, ইট ইজ নট ইউনিফর্ম, ইট ইজ নন ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম। তখন কী হবে? এটাও থাকবে, অর্থাৎ এফ নেটও থাকবে, আবার এফ টর্কও থাকবে, অর্থাৎ সে কিন্তু কি হবে? সে ঘুরবেও আবার সামনেও যাবে, অর্থাৎ দুইটাই ঘূর্ণন প্রবণতা হবে আবার সামনে যাবে, যেটা আমরা অনেকটা দেওয়া প্রকাশ করেছিলাম কার্ল দিয়ে, ভেক্টরের কার্ল বৈশিষ্ট্য দিয়ে। বলা আছে যখন একটি ডাইপোল একটি অসুষম তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল অবস্থান করে তখন এটি হবে ড্যাশ উচ্চ ক্ষেত্রশক্তির দিকের এলাকায় গতিশীল হয়, নিম্ন ক্ষেত্রশক্তির দিকের এলাকায় গতিশীল হয়, স্থির থাকে। যতক্ষণ এটি ক্ষেত্রের উপর লম্ব না হয় ততক্ষণ ঘুরতে থাকে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমরা যে কী বলছে যে যখন একটি ডাইপোল একটি অসুষম তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল অবস্থান করে, যেমন এটা যদি একটা আমার ডাইপোল হয়, এটা একটা ডাইপোল, এটার সাথে সমান্তরাল অবস্থান করলো ই, অর্থাৎ একটা অসুষম তড়িৎ ক্ষেত্রের সাথে যখন অসুষমভাবে অবস্থান করে তখন কি হয়? উচ্চ ক্ষেত্রশক্তির দিকের এলাকায় গতিশীল হয়। এটি কোন দিকে হবে? উচ্চ ক্ষেত্রশক্তির এলাকার দিকে গতিশীল হবে, অর্থাৎ যেই দিকে আমার ক্ষেত্রের মান বেশি এটা সেই দিকে গতিশীল হবে। যদি এই দিকে ক্ষেত্রের মান বেশি থাকে তাহলে এটা এই দিকে যাবে, আর এই দিকে যদি ক্ষেত্রের মান বেশি থাকে তাহলে এটা এই দিকে যাবে, অর্থাৎ উচ্চ ক্ষেত্র শক্তির দিকের এলাকায় গতিশীল হয়। বলা আছে একটি ডাইপোলের উপর টর্কের কি হবে যদি একটি ইলেকট্রিক ক্ষেত্রের সাথে অ্যালাইন থাকে। অ্যালাইন মানে একই দিকে থাকে, পরস্পর সমান্তরাল থাকে। টর্ক সর্বোচ্চ হয়, টর্ক সর্বনিম্ন হয়, টর্ক শূন্য হয়, টর্ক অসীম হয়, উত্তর হচ্ছে টর্ক শূন্য হয়। আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা, থিটা তো যদি 0 হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত? 0, সেক্ষেত্রে টোটালটা হয়ে যাবে 0। এখানে থিটার মান 0 বিধায় টর্ক শূন্য হয়। আচ্ছা, 138 বলেছে শুষ্ক চুলে আবৃত চিরুনি ক্ষুদ্র কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন? চিরুনি ধনাত্মক আধানে আহিত হয় এবং নিরপেক্ষ পেপারকে আকর্ষণ করে না। চিরুনি ঋণাত্মক আধানে আহিত হয় এবং নিরপেক্ষ পেপারকে আকর্ষণ করে না। চিরুনি পেপারকে পোলারাইজ করে এবং দ্বিমেরু মোমেন্ট থাকে। হ্যাঁ, চিরুনি কী করবে? পেপারকে পোলারাইজ করবে, সমবর্তিত করবে। চিরুনি পেপারকে সমবর্তিত করে এবং দ্বিমেরু মোমেন্ট থাকে। চিরুনি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং পেপারকে আকর্ষণ করে। এটা অনেকটা চুম্বক ক্ষেত্রের যে বৈশিষ্ট্য ছিল আমরা জেনেছি যে এখানে যদি ছোটো ছোটো যে অনুচুম্বকগুলি থাকে তারা কিন্তু এক একটা বিভিন্ন দিকে অ্যালাইন করা থাকে। যখন আমি এটার মধ্যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিব তখন এই যে প্রত্যেকটা অণু কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে সে সজ্জিত হয়। ঘটনাটা এই কথাটাই বলা আছে যে এই চিরুনির ক্ষেত্রে চিরুনি পেপারকে পোলারাইজ করে এবং এই বৈশিষ্ট্যটাকে আমরা বলছি পোলারাইজেশন। পোলারাইজেশন মানে বিভিন্ন দিক থেকে সেটাকে এক মুখে নিয়ে আসা। হ্যাঁ, তাহলে চিরুনি পেপারকে পোলারাইজ করে এবং দ্বিমেরু মোমেন্ট থাকে। এই কারণে কি হয়? শুষ্ক চুলে আবৃত চিরুনি ক্ষুদ্র কাগজের টুকরোকে আকর্ষণ করে। পৃষ্ঠে আদান ঘনত্বের একক কি? আমরা জানি তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ ডিভাইডেড বাই এ।
কিউটা হচ্ছে কুলম ডিভাইডেড বাই এম স্কোয়ার, এখানে সি ফর কুলম, তো আমরা এটাকে আসলে এভাবে লিখলে ভালো হয়, COULUMB কুলম ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। এখানে সি বলতে তো আমরা আবার সেন্টিমিটারও বুঝতে পারি, এই জন্য হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার। স্থির বৈদ্যুতিক বিভব শক্তি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক? স্থির বৈদ্যুতিক বিভব শক্তি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। স্থির বৈদ্যুতিক বিভব শক্তির মান ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। কোনো আদানের সিস্টেমের স্থির বৈদ্যুতিক বিভব শক্তির মান সর্বদাই ধনাত্মক। স্থির বৈদ্যুতিক বিভব শক্তির মান প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের উপর নির্ভরশীল। যেহেতু স্থির বৈদ্যুতিক বিভব শক্তি এটা যেহেতু ভেক্টর রাশি না, সুতরাং লাস্টের প্রশ্নটা সঠিক নয়। কোনো আদানের সিস্টেমের স্থির বৈদ্যুতিক বিভব শক্তির মান সর্বদাই ধনাত্মক না, সর্বদাই ধনাত্মক হবে, ব্যাপারটা এরকম নয়, ঋণাত্মক হতে পারে। তাহলে সঠিক আনসার হচ্ছে স্থির বৈদ্যুতিক বিভব শক্তির মান ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে। নিম্নের কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য? ওকে, কনজারভেটিভ ফোর্স যেটাকে আমরা বলি, এটা আসলে আমরা জানি যে এটা আসলে পথের উপর নির্ভরশীল না, একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা পথ ডিপেন্ডেন্ট না। তাহলে কি দেখি বলা লেখা আছে, বল কর্তৃক কৃত কাজের পরিমাণ পথের উপর নির্ভরশীল, অবশ্যই না। বল গতিশীল আদানের ব্যাগের উপর নির্ভরশীল না, ব্যাগের তো কোনো ফর্মুলাই নাই। ওকে, বল কর্তৃক কৃত কাজের পরিমাণ পথের উপর নির্ভরশীল নয়, এটাই সঠিক। প্রকৃতি অনুসারে বল আকর্ষণধর্মী, তাহলে বল কর্তৃক কৃত কাজের পরিমাণ পথের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সেটা যেভাবেই হোক না কেন তার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই আমরা কাউন্ট করব, সুতরাং এটা পথের উপর ডিপেন্ডেন্ট না। মূল বিন্দুতে একটি বিন্দু আধান কিউ এর দরুন পি বিন্দুতে স্থির বৈদ্যুতিক বিভব কোনটি? আমরা বিভবের সূত্র জানি, V = 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, সুতরাং এটা আমার সঠিক অ্যান্সার হয়ে গেল। আমরা তারপর আসি 143 নম্বর, বলা আছে একটি ইলেকট্রিক ফিল্ডে দুইটি বিন্দু আর এবং পি বিভব শক্তির পার্থক্য কি নির্দেশ করে? অর্থাৎ একটি ইলেকট্রিক ফিল্ডে দুইটি বিন্দু আর এবং পি বিভব শক্তির পার্থক্য কি নির্দেশ করে? আর থেকে পি বিন্দু যে গতিশীল আদানের গতিশক্তি, আর থেকে পি বিন্দুতে একটি আদানকে আনতে প্রয়োজনীয় কাজ, নাকি আর এবং পি বিন্দুর ইলেকট্রিক বলের পার্থক্য, কিউ নিজে একটি আদান। বলছে একটি ইলেকট্রিক ফিল্ডে দুইটি বিন্দু আর এবং পিউ বিভব শক্তির পার্থক্য কি নির্দেশ করে? হ্যাঁ, পার্থক্য নির্দেশ করে হচ্ছে তাদের কৃত কাজ। আমরা জানি একটা সূত্র আছে, আমরা যদি একটু লিখি, W = কিউ ইন্টু ডেল ভি, একটা ফর্মুলা আছে। কিউ হচ্ছে আদান, এখানে ডেল ভি হচ্ছে আদানের বিভব পার্থক্যের পরিবর্তন, দ্যাট ইজ V2 - V1। V2 হচ্ছে শেষ বিভব আর V1 হচ্ছে আদি বিভব। সুতরাং এবং যদি আমার এই দুটো সেম হয়, অর্থাৎ V - V যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে 0, অর্থাৎ টোটাল কাজ 0, অর্থাৎ সমবিভব তল বলে সেটাকে। সমবিভব তলে কোনো একটা বিন্দুরূপকে এক স্থান থেকে আরেক স্থানে নিতে আমার কোনো কাজ করতে হয় না, সেক্ষেত্রে কাজ 0। এটাও পরীক্ষা আসতে পারে যে সমবিভব তলে একটি আদানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে কৃত কাজ কত, দ্যাট উইল বি 0, এটাও পরীক্ষা দিতে পারে। সুতরাং আমার সঠিক অ্যান্সার হচ্ছে এখানে আর থেকে বিন্দুতে একটি আদানকে আনতে প্রয়োজনীয় কাজই হচ্ছে বিভব শক্তির পার্থক্য। একটি ইলেকট্রিক ফিল্ড দ্বারা কাজের প্রকৃতি নিম্নের কোনটি ব্যাখ্যা করে? কাজের প্রকৃতি, এটি সর্বদাই ধনাত্মক, এটি সর্বদাই শূন্য, এটি ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্য হতে পারে। হ্যাঁ, এটাই সঠিক, এটা শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। মূল বিন্দুতে একটি বিন্দু আধান কিউ এর দরুন একটি বিন্দুতে স্থির বৈদ্যুতিক বিভব V = 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। যদি কিউ ইজ লেস দেন 0, অর্থাৎ কিউর মানটা যদি নেগেটিভ হয়, তবে একটি বিন্দুতে বিভব B সম্পর্কে আমরা বলতে পারি B ধনাত্মক, B শূন্য, B ঋণাত্মক, B অসীম। তাহলে যখন আমার B, যেহেতু আমরা একটু বলছি যে একটা ধারণা দিয়েছিলাম যে V = 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, এইটা পুরো ধনাত্মক রাশি, এইটাও একটা ধ্রুবক ধনাত্মক রাশি। তাহলে কিউর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমার বিভব ঋণাত্মক হবে না, সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে কি V ঋণাত্মক। 146 নম্বরে বলছে কিউ আদানের নিকট কোনো বিন্দুতে একটি একক চার্জকে অসীম দূরত্ব থেকে আনতে বহিস্থ বল দ্বারা কৃত কাজের পরিমাণ কত? অবশ্যই এটা ধনাত্মক এবং কিউর মানটা 0-র চেয়ে বড় হতে হবে, এটাই একদম ইজি। একটু আমরা এটা ব্যাখ্যা দিয়েছি, সুতরাং আর নতুন করে বলার দরকার নেই। 147 বলছে একটি ইলেকট্রিক ডাইপোলের এর অক্ষের উপর দরুন বিভব 1/4πε0 P cos θ/r², এটা একটা ফর্মুলা আমরা শিখেছি, আমাদের ইন্টারমিডিয়েটের বইয়েও এখন এটা আসছে, আগে এগুলো অনার্সে ছিল। ডাইপোলের ইকুটোরিয়াল তলে অর্থাৎ θ = 90 ডিগ্রি একটি বিন্দুর জন্য বিভব কত?
যেহেতু আমরা জানি যে সূত্রটা যেহেতু আমাদের কী দেওয়া আছে, আমরা যদি একটু এই সূত্রটা অ্যানালাইসিস করি, আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, বিভব একটা দ্বিমেরু ভ্রামকের জন্য, দ্যাট মিনস 1/4πε0, দ্যাট মিনস হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ইকুটোরিয়াল তল বলতে আমরা বুঝি যখন কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 1/4πε0 পি ইন্টু কস অফ 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার। কস 90 ডিগ্রি মানে 0 হলে টোটাল মানটা হয়ে যায় 0। তাহলে এখানে কী হবে, এটা কি সর্বোচ্চ হবে না শূন্য, সর্বনিম্ন অসংজ্ঞায়িত? সঠিক অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে শূন্য। ইকুটোরিয়াল তল অর্থাৎ থিটা হলো 90 ডিগ্রি তারা বলে দিয়েছে, এটা পরীক্ষার সময় নাও বলা থাকতে পারে। ইকুইটোরিয়াল তল বললে আমরা বুঝে নিতে হবে যেটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে থিটার মানটা 90 ডিগ্রি ধরে আমরা যেটা পাবো সেটাই, সেটা অ্যান্সার হবে 0। একটি স্থানে একটি বিন্দুতে ইলেকট্রিক ডাইপোলের দরুন বিভব সম্পর্কে নিম্নের কোনটি সঠিক? আচ্ছা, এটি ডাইপোল হতে আর দূরত্বে নির্ভর করে, শুধু কি আর দূরত্বে নির্ভর করে না, থিটার উপর নির্ভর করে, পির উপর নির্ভর করে, সুতরাং এগুলোরও ডাইপোল অক্ষের সাপেক্ষে এটি থিটা এবং আর এবং থিটা উভয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, এটাই সঠিক, এটি ডাইপোল মোমেন্ট পির উপর নির্ভরশীল নয়। আচ্ছা, এখানে পি টার্মটা থাকা সত্ত্বেও মনে রাখতে হবে যে এই পির উপর নির্ভর করে না, ইট ইজ অনস্টেল কনস্ট্যান্ট থাকবে। 1/r বৃহৎ দূরত্বে এটি পতিত হয়, তাহলে ডাইপোল অক্ষের সাপেক্ষে এটি আর এবং থিটা উভয়ের উপর নির্ভরশীল। ব্যাখ্যা, বি ইজ ইকুয়াল টু 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর ইজ স্কোয়ার। এই কারণে এটা হয়েছে। Q1, Q2, Q3 আদানের জন্য কোনো সিস্টেমে R1, R2, R3 দূরত্বে সুপারপজিশন প্রিন্সিপাল নীতি অনুসারে পি বিন্দুতে ইলেকট্রিক বিভবের মান বিয়ের জন্য কোন রাশিটি সঠিক? অর্থাৎ সবগুলোর সামেশন হচ্ছে আমার কি হবে, সবগুলোর সামেশন হবে। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম, সেটাকে আমরা যদি সামেশন আকারে লিখি তাহলে বি ইকুয়াল টু হবে I ইকুয়াল টু 1 to n, দ্যাটস ইকুয়াল টু 1/4πε0, দ্যাটস ইকুয়াল টু এখানে হবে কি, আমরা বের করতেছি কি, আমরা বের করতেছি আদান, তাহলে কিউ আই বাই আর আই, এই দুটো, এটাই অ্যান্সার। দেখে এটা কোথায় আছে, এখানে আছে আর আই, নো আর স্কোয়ার আছে, কিউব আছে, হাফ আছে, তাহলে সঠিক প্রথমটাই অ্যান্সার, কারণ এটা হচ্ছে এটার অর্ডারটা হবে বা বেসটা হবে, পাওয়ার হবে, গাত হবে 1, কিন্তু এখানে স্কোয়ার আছে, হবে না, এটা এখানে স্কোয়ারটা হবে, এখানে কিউব আছে, এটা হবে হাফ অর্থাৎ রুট, এগুলো কোনোটাই সঠিক না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ক। তারপরের প্রশ্ন আমরা আসছি, সুষমভাবে চার্জিত স্পারিক্যাল সেলের বাহিরে একটি বিন্দুতে স্থির বৈদ্যুতিক বিভবের মান কত? খুব ভালো মতো বুঝতে হবে। সুষমভাবে, দ্যাট মিনস ইউনিফর্মলি চার্জ পার্টিকেল দ্যাট ক্যান বি ডিনোটেড অ্যাজ স্পাইরিক্যাল সেল। সুষমভাবে চার্জিত স্পাইরিক্যাল সেলের বাহিরে একটি বিন্দুতে স্থির বৈদ্যুতিক বিভবের মান কত? অর্থাৎ আমরা যদি এখানে একটা স্পাইরিক্যাল সেল নেই, সুষমভাবে চার্জিত, সব মানে এখানে যদি এটা তো আসলে ভিতরে থাকে না, আউটসাইডে থাকে। এখন বলছে সুষমভাবে চার্জিত স্পাইরিক্যাল সেলের বাইরে একটি বিন্দুতে স্থির বৈদ্যুতিক বিভবের মান কত? এটার বাহিরে কোনো বিন্দুতে স্থির বিভবের মান কত? তো এখানে প্রথমে বলা আছে 0, একই যেন সমস্ত চার্জ সেলের কেন্দ্রীভূত থাকে, কেন্দ্রীভূত শব্দটা হবে কেন্দ্রীভূত থাকে, কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক, কেন্দ্র হতে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে একই যেন সমস্ত চার্জ সেলের কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ জাস্ট ওয়ান কাইন্ড অফ, আমরা জানি যে ভর কেন্দ্র অনেকটা সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি এরকম মনে হচ্ছে। 151তে বলা আছে বৃহৎ দূরত্বে একটি ডাইপোলের দরুন ইলেকট্রিক বিভবের ফল অফ রেট নিম্নের কোন সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যায়? বৃহৎ দূরত্বে একটি ডাইপোলের দরুন ইলেকট্রিক বিভবের ফল অফ রেট, অর্থাৎ কী পরিমাণ বিভব পতন ঘটে বা বিভব আমার হ্রাস পায়, সেটা হচ্ছে তার বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিপরীত বর্গের সূত্র দ্বারা একটা ডিফাইন করা হয়। 1/r দিয়ে না, 1/r³ দিয়ে না, 1/r⁴ দিয়ে না, অর্থাৎ 1/r² দ্বারা এটা ডিফাইন্ড হয়। একটি ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের জন্য পি এর সমীকরণ, পি সমান কিউ ইন্টু 2a, 2a হলো দূরত্ব, পি এর দিক নিম্নের কোনটি? সেটা হচ্ছে -q থেকে +q পর্যন্ত, +q থেকে -q পর্যন্ত আদানদ্বয়ের সংযোগ রেখার উপর লম্ব, আদানদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক। তাহলে মনে রাখতে হবে এটার দিক হবে -q থেকে +qর দিকে, অর্থাৎ যেমন আমরা জানি ডাইপোল হতে গেলে তো দুটো চার্জ লেগে সমধর্মী, এটা হচ্ছে +q, এটা হচ্ছে -q। তাহলে আমার হচ্ছে যে ডাইপোল মোমেন্ট যখন p সমান q ইন্টু 2a, অর্থাৎ এই দূরত্বটা যখন আমি 2a নিব তখন তার দিক হবে এই মাইনাস থেকে প্লাসের দিকে, এটা মনে রাখতে হবে। বলা আছে একটি একক বিন্দু আদান q এর জন্য সমবিভব তল হলো, একটি একক বিন্দু আদান q এর জন্য সমবিভব তল হলো, সেটা কি হবে?
সমকেন্দ্রিক বৃত্ত, সমকেন্দ্রিক গোলক, XY তলের সমান্তরাল তল, সিলিন্ডার আকৃতির তল। সঠিক অ্যান্সার হচ্ছে সমকেন্দ্রিক গোলক। একটি একক বিন্দু আধান কিউ এর সমবিবাহু তল হচ্ছে সমকেন্দ্রিক গোলক। দ্যাট মিনস এখানে যদি একটা কেন্দ্র হয়, এই প্রত্যেকটা বৃত্তেরই কেন্দ্র এক, এটাকে আমরা বলছি সমকেন্দ্রিক, অর্থাৎ আইসোসেন্ট্রিক স্পেয়ার, সমকেন্দ্রিক গোলক বলা হবে। এক্স অক্ষ বরাবর একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। এক্স অক্ষ বরাবর একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল, এটা এক্স অক্ষের উপর আবৃত সমকেন্দ্রিক বৃত্ত, নাকি মূল বিন্দুতে আবৃত সমকেন্দ্রিক গোলক, নাকি YZ তলের সমান্তরাল, নাকি এক্স অক্ষের উপর সিলিন্ডার আকৃতির তল। এটা হচ্ছে YZ তলের সমান্তরাল। অর্থাৎ যেটা যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এটা কোথায় বরাবর কাজ করবে? YZ, সেটা কাজ করবে হচ্ছে YZ তলের সমান্তরাল। Y এবং Z যে তলটা আছে এটা YZ, এটা যদি Y অক্ষ হয়, এটা যদি Z অক্ষ হয়, তাহলে এই বরাবর কাজ করবে, অর্থাৎ সমান্তরালে এসে কাজ করবে। সমবিবাহু তলের যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে সেটা এখানে বলা আছে। তল বরাবর স্পর্শক বরাবর থাকবে, তলের অবিলম্ব বরাবর থাকবে, তলের সমান্তরাল থাকবে, শূন্য থাকবে। বলা আছে সমবিবাহু তলের যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান তলের অবিলম্ব বরাবর। এখন অবিলম্ব বরাবর বলতে কি বোঝায়? যেমন এটা যদি একটা আমার তল হয়, এই তলটা এটার উপর হচ্ছে জাস্ট নর্মাল, বাট এটা উপরে এবং নিচে দুই দিকেই হবে, দিস ইজ, অর্থাৎ এটাকে আমরা বলছি অবিলম্ব বরাবর, নট লম্বী বরাবর। 156তে বলা আছে সমবিবাহু তল সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সঠিক? সমবিবাহু তল বরাবর একটি আধানকে গতিশীল রাখতে কাজ করতে হয়, এটা ভুল কথা, কারণ কাজ নাই। সমবিবাহু তল বরাবর একটি আধানকে গতিশীল রাখতে কাজ করতে হয় না, হ্যাঁ, দিস ইজ দ্য ট্রু। সমবিবাহু তল একে অপরকে ছেদ করে না। সমবিবাহু তল সর্বদাই ফ্ল্যাট মানে একটা থাকবে, ফ্ল্যাট স্পাইরিক্যাল যেটা। সমবিবাহু তল বরাবর একটি আধানকে গতিশীল রাখতে কোনো কাজ করতে হয় না, আমরা এটা এর আগেও বলেছি। আমরা জানি W = Q × del V, del V হচ্ছে V2 - V1, দুটো সমান হয়ে গেলে সমবিভব মানে বিভব সমান, তখন 0 হয়ে যায় কাজ। দুটি অতি নিকটবর্তী সমবিভব তলের মধ্যবর্তী দূরত্ব del V এবং তাদের লম্ব দূরত্ব del L। এই তল দুটির কি বলা আছে? দুটি অতি নিকটবর্তী সমবিভব তলের মধ্যবর্তী দূরত্ব del V, মধ্যবর্তী দূরত্ব del V এবং তাদের লম্ব দূরত্ব del L। দুটি অতি নিকটবর্তী সমবিভব তলের মধ্যবর্তী দূরত্ব del V এবং তাদের লম্ব দূরত্ব del L। এই তল দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের মান E সমান কত? দ্যাট মিন্স এটা আমরা জানি E হবে del V / del L, এটা একটা ফর্মুলা। অর্থাৎ ডেবা B / ডেবা L বলা যায়, বা del V / del, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু L। কাকে? আমরা টোটাল এটা কে করব, আমি দূরত্বকে করব। একটি ডাইপোলের জন্য সমবিভব তল কি হবে? ধনাত্মক চার্জের চতুর্দিকে স্পাইরিক্যাল, ঋণাত্মক চার্জের চতুর্দিকে স্পাইরিক্যাল, নাকি ডাইপোলের অক্ষের চতুর্দিকে প্রতিসম? প্রতিসম মানে কি? সিমেট্রিক, দুই দিকেই সমান থাকবে, অর্থাৎ ডাইপোলের অক্ষের চতুর্দিকে প্রতিসম হবে, মনে রাখতে হবে। তাহলে একটি ডাইপোলের জন্য সমবিভব তল প্রতিসম, ডাইপোলের অক্ষের চতুর্দিকে সমবিভবের তলের উপর লম্ব। সঠিক অ্যান্সার হচ্ছে ডাইপোলের অক্ষের চতুর্দিকে প্রতিসম হবে। একটি ধনাত্মক আধানের চতুর্দিকে সমবিভব তল কোথায় সবচেয়ে বেশি নিকটবর্তী? একটি ধনাত্মক আধানের চতুর্দিকে সমবিভব তল কোথায় সবচেয়ে বেশি নিকটবর্তী? সেটা হচ্ছে আমরা জানি আধান হতে অনেক দূরে, না চার্জের নিকট, কারণ এখানে চার্জ ডেনসিটি বেশি, এজন্য চার্জের অতি নিকটে থাকে, সর্বত্র সমান দূরত্ব এবং চার্জের অনেক দূরে। সঠিক অ্যান্সার হচ্ছে চার্জের নিকটবর্তী। দুটি সম আকৃতির ধনাত্মক চার্জের দরুন সমবিভব তল চার্জের মধ্যবিন্দুর চতুর্দিকে সমকেন্দ্রিক গোলক। একটি আধানের চতুর্দিকে সমকেন্দ্রিক গোলক আধানদ্বয়ের মধ্যবর্তী সংযোগ রেখার চতুর্দিকে প্রতিসম, চার্জের মধ্যবিন্দুতে চতুর্দিকে সিলিন্ডার আকৃতির তল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আধানদ্বয়ের মধ্যবর্তী সংযোগ রেখার চতুর্দিকে প্রতিসম, সিমেট্রিক হবে। 161 নম্বরে বলেছে R1 R2 R3 দূরত্বে স্থাপিত তিনটি আধান Q1 Q2 Q3 এর জন্য কোন সিস্টেমের বিভব শক্তির মান নিম্নের কোনটি? অর্থাৎ জাস্ট এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এটা আছে Q1 Q2 1/4πε R12, অর্থাৎ এখানে সবগুলো কি হবে? এটা আমার সঠিক অ্যান্সার হবে, সবগুলো আসবে এখানে কতে আসছে দুটো,
খতে আসছে একটা, এখানে দুইটা আসছে, গতে আসছে অলরেডি একটা, আর গতে কি আসছে আমরা একটু দেখি। গতে আসছে কোনোটিই নয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে যে তিনোটা যেখানে আসছে। তাহলে খতে কি আসছে, খতে তিনোটে আসছে। প্রথমে হচ্ছে কিউ 1 2 1 3 2 3, অর্থাৎ প্রত্যেকটা। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে প্রত্যেকটাই, অর্থাৎ এখানে খ যে আদান এবং দূরত্ব তাদের মধ্যবর্তী সেটা আমরা কাউন্ট করে নিয়ে আসব। বিভব ভি আর এর একটি বস্তু তড়িৎ ক্ষেত্রের আর বিন্দুতে কিউ আদানের বিভব শক্তি কত? আমরা জানি বিভব শক্তি বের করার জন্য একটা সূত্র আছে। বিভব ভি আর একটি বস্তু তড়িৎ ক্ষেত্রে আর বিন্দুতে কিউ আদানের বিভব শক্তি হচ্ছে কিউ ইন্টু বি আর। কিউ হচ্ছে আমার বল। আমরা একটা সূত্র জানি, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, আর ই সমান কী ছিল, এফ ডিভাইডেড বাই কিউ, এটা ছিল ফর্মুলা। তো এখানে কিউই না কিউ বি আর, হ্যাঁ এটাই সঠিক, কিউ ডিভাইডেড বাই বি আর না কিউ ইন্টু ই, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কিউ ইন্টু বি। ই সুষম তড়িৎ ক্ষেত্রে যখন ক্ষেত্রের সাথে ডাইপোলের মধ্যবর্তী কোণ থিটা হয় তখন পি ডাইপোল মোমেন্টের একটি তাড়িৎ ডাইপোল বিভব শক্তি কত? বলছে কি ই সুষম ক্ষেত্রে যখন ক্ষেত্রের সাথে ডাইপোলের মধ্যবর্তী কোণ থিটা হয়, পি ডাইপোল মোমেন্টের একটি তাড়িত ডাইপোলের বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তি হচ্ছে মাইনাস পি কস থিটা। বিভব শক্তি বের করার জন্য সূত্র হচ্ছে মাইনাস পি কস থিটা। Q1 ও Q2 আদানের দুইটি চার্জের জন্য কোনো সিস্টেমের বস্তু তাড়িৎ ক্ষেত্র ই, সিস্টেমের বিভব শক্তির মান কত? সেটা হচ্ছে Q1 ভি আর1, Q2 ভি আর2, এবং এ দুটার টোটাল বিভব এবং টোটাল হচ্ছে শক্তি মানে ফোর্স, এদের যোগফল। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ক। একটি বহিস্থ ক্ষেত্রে পি বিন্দুতে অসীম দূরত্ব হতে কিউ আদানকে আনতে কৃত কাজের পরিমাণ কত? এটা একটু আগে আমরা একটু দেখলাম, সেটা হচ্ছে ওটা ছিল বিভব শক্তি। এখানে বিভব শক্তিটাই আমার যখন এখানে পি রেসপেক্টে ফাংশন হবে তখন সেটা হবে কিউ ইন্টু বি হবে আমার টোটাল কাজ। যদি একটি বস্তু ক্ষেত্রে কিউ আদানকে এ হতে বি বিন্দুতে গতিশীল করা হয় তবে বিভব শক্তির পরিবর্তন কত হবে? হ্যাঁ, অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুর যে পার্থক্য সেটা, এটা সহজভাবেই বোঝা যায়। একটি অসুষম তড়িৎ ক্ষেত্রে একটি ডাইপোলের বিভব শক্তি নিম্নের কোনটির উপর নির্ভরশীল? শুধুমাত্র ডাইপোল মোমেন্টের উপর, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র শক্তির উপর, ডাইপোল মোমেন্ট এবং বৈদ্যুতিক ক্ষেত্র গ্রেডিয়েন্টের উপর, ডাইপোলের অবস্থানের উপর। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডাইপোল মোমেন্ট এবং বৈদ্যুতিক ক্ষেত্র গ্রেডিয়েন্টের উপর নির্ভরশীল। ওকে, তারপরে আমাদের 168 নম্বর যে প্রশ্নটা সেটা আসছে এবার। একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্র আদানের একটি সিস্টেম, একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে আদানের একটি সিস্টেমে কখন বিভব শক্তি সর্বনিম্ন? এটা একটি হবে। একটি বহিস্থ ক্ষেত্রে আদানের একটি সিস্টেমে কখন বিভব শক্তির সর্বনিম্ন? সকল চার্জ অসীমে থাকলে, সকল চার্জ একই অবস্থানে থাকলে, ক্ষেত্রের দিকের সাথে সকল আদান অবস্থান করলে, ক্ষেত্র আদান সময়ের বিভাজন সর্বোচ্চ হলে। তাহলে ক্ষেত্রের দিকের সাথে সকল আদান অবস্থান করলে তখন বিভব শক্তি সর্বোচ্চ হয়। একটি পরিবাহীর মধ্যে তাড়িৎ ক্ষেত্র, একটি পরিবাহীর মধ্যে তাড়িৎ ক্ষেত্র কি সর্বদাই অশূন্য, তলের উপর শূন্য, সর্বত্র শূন্য, স্থির অবস্থায় অশূন্য? তাহলে বলছে একটি পরিবাহীর মধ্যে তাড়িৎ ক্ষেত্র সর্বত্র শূন্য, অর্থাৎ এটা যদি একটা পরিবাহী হয়, অর্থাৎ যেটা কারেন্ট ফ্লো করে, এটার চতুর্দিকে এই বিন্দুতে অর্থাৎ এটা যদি আমার এখানে E1 হয়, এটা যদি তড়িৎ ক্ষেত্র E2 হয়, এখানে যদি E3 হয়, তাহলে প্রত্যেকটা হচ্ছে সমান। এটা মনে রাখতে হবে যে সমস্ত পরিবাহীর তাড়িৎ ক্ষেত্রগুলো সর্বত্র শূন্য হবে। সরি, এটা সমান না, এটা শূন্য হবে, সব জায়গায় হবে শূন্য। একটি পরিবাহীর মধ্যে তাড়িৎ ক্ষেত্র সর্বত্র শূন্য। একটি আহিত পরিবাহীর পৃষ্ঠে তাড়িৎ ক্ষেত্র অবশ্যই তলের উপর স্পর্শক, শূন্য, তলের সমান্তরাল, তলের উপর অবিলম্ব। একটি আহিত পরিবাহীর পৃষ্ঠে তাড়িৎ ক্ষেত্র অর্থাৎ অবশ্যই হচ্ছে তলের উপর অবিলম্ব। যেমন এটা যদি একটা আমার তাড়িৎ ক্ষেত্রের পৃষ্ঠ হয়, এখানে চার্জ আছে, একটি আহিত পরিবাহীর পৃষ্ঠে তাড়িৎ ক্ষেত্র অবশ্যই, এটার পৃষ্ঠে তাড়িৎ ক্ষেত্র অবশ্যই কী, এটা উপর লম্ব হবে। এটা লম্ব বরাবর সবসময় কাজ করে, এটা এই অ্যাঙ্গেলে কাজ করে না, এটা সর্বদা কাজ করবে কীভাবে, লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা মনে রাখতে হবে। স্থির অবস্থায় একটি পরিবাহী অতিরিক্ত আদানকে অবশিষ্ট রাখে কোথায়?
অর্থাৎ স্থির অবস্থায়। যেমন আমি একটা ক্যাপাসিটরের যদি কথা বলি, একটা পরিবাহীর কথা বলা হচ্ছে এখানে, একটি স্থির অবস্থায় পরিবাহীটার মধ্যে কোনো কারেন্ট আমি সংযোগ দেই, অর্থাৎ এখানে আমার কোনো চাবিকে আমি ক্লোজড করিনি, ওপেন করা আছে, তাহলে এটা হলো স্থির অবস্থা। অর্থাৎ যখন টোটাল আমার সার্কিটের কারেন্ট শূন্য। একটি পরিবাহী অতিরিক্ত আদানকে অবশিষ্ট রাখে কোথায়? অর্থাৎ যখন সেটার মধ্যে অতিরিক্ত কোনো আদান, অ্যাক্সেস কোনো আদান ফ্লো হয়, তখন সে সেটাকে কোথায় রাখে? পরিবাহীর আয়তনের ভিতরে, নাকি বহিঃস্থ স্তরে, নাকি বহিঃপৃষ্ঠে? পরিবাহীর সকল স্থানে সমানভাবে বিভাজিত, কোনোটি নয়। মনে রাখতে হবে একটি পরিবাহী তার অতিরিক্ত চার্জ রাখে সবসময় তার বাহিরে, অর্থাৎ আউটার সারফেসে সে রাখে, মনে রাখতে হবে। একটি পরিবাহীর অভ্যন্তরে স্থির বৈদ্যুতিক বিভব ড্যাশ। একটি পরিবাহীর অভ্যন্তরে স্থির বৈদ্যুতিক বিভব চলক, শূন্য, সমস্ত আয়ন জুড়ে ধ্রুবক, সমস্ত আয়তন জুড়ে ধ্রুবক এবং পৃষ্ঠেও ধ্রুবক, অসীম। তাহলে অ্যান্সার হচ্ছে সমস্ত আয়তন জুড়ে ধ্রুবক এবং পৃষ্ঠে কিন্তু ধ্রুবক। তাহলে এটা মনে রাখতে হবে, একটি পরিবাহীর অভ্যন্তরে স্থির বৈদ্যুতিক বিভব। যেমন এটা যদি একটা পরিবাহী হয়, এটার অভ্যন্তরে মানে ভিতরেটা কি হবে? আমার সমস্ত আয়তন জুড়ে এটার ধ্রুবক, সব জায়গায় সেম, এবং পৃষ্ঠেও কিন্তু ধ্রুবক। এই পৃষ্ঠের মধ্যেও তার আমরা কি বের করতেছি? বৈদ্যুতিক বিভব, অর্থাৎ V0 ধ্রুবক, এই ভিতরেও কিন্তু ধ্রুবক। এখানে যা হবে এখানে তা না হলেও কিন্তু উপরের জন্য ধ্রুবক এবং ভিতরের জন্য ধ্রুবক, অর্থাৎ উপরের জন্য এই বিন্দুতে যা, এই বিন্দুতে তা, এই বিন্দুতে তা, আবার ভিতরের জন্য প্রত্যেকটা বিন্দুতে সেম। এই কথাটাই বলা আছে সমস্ত আয়তন জুড়ে ধ্রুবক এবং পৃষ্ঠে ধ্রুবক। একটি আয়ত পরিবাহীর বহিঃপৃষ্ঠে বৈদ্যুতিক বিভবের মান B = σ/ε0। আমরা জানি সিগমা সমান Q/A, এরকম একটা ফর্মুলা আছে। সিগমা সমান Q/A। আবার আমরা এখানে আরেকটা সূত্র জানি, সেটা ধারকত্ব হচ্ছে εA/D। εA/D ধারকত্বের সাথে আবার সিগমার কি সম্পর্ক, বা কিউ, C সমান Q/B, C সমান হচ্ছে কি Q/B, তাহলে εA/D। এখান থেকে আমরা C সমান Q/B ধারকত্ব, আবার সিগমা সমান Q/A। তাহলে এটা হচ্ছে কি এখানে একক আয়তনে সঞ্চিত, এখানে আয়তন, অর্থাৎ দ্যাট মিন্স এটা আমরা পাচ্ছি হচ্ছে Q/ হচ্ছে আমি এখানে লিখব A ইন্টু আমার L, দেন εA/D। তাহলে এই যে এটা হলো সিগমা, তাহলে সিগমা পাচ্ছি, এটা আমরা সিগমা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু সিগমা = এটা D/D, আমি এটা যদি কেটে দেই তাহলে আমরা পাচ্ছি এটা, অর্থাৎ বিভবের মান, তাহলে বিভবের সাথে সম্পর্কটা নিয়ে আসতে হবে এখানে, অর্থাৎ σ/ε0। তারপরে হচ্ছে 174 নাম্বার, ইলেকট্রোস্ট্যাটিক স্লেডিং নির্দেশ করে যে ক্যাভিটির মধ্যে পরিবাহী সহ ইলেকট্রিক ফিল্ড ড্যাশ বহিস্থ ক্ষেত্রের সমান 0, বহিস্থ ক্ষেত্রের অর্ধেক, বহিস্থ ক্ষেত্রের দ্বিগুণ। ইলেকট্রোস্ট্যাটিক স্লেডিং নির্দেশ করে যে ক্যাভিটির মধ্যে পরিবাহী সহ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। যখন একটি ডাই ইলেকট্রিককে বহিস্থ ক্ষেত্রে স্থাপন করা হয় তখন কি হয়? আমরা একটু আগে বলছি যে একটা যখন আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করব তখন সেটা একটা মনোপোলার, সেটা ডাইপোলারে পরিণত হয়। আর যখন ইয়েতে রাখবো, একটা ডাইপোলারকে আমি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখবো, তখন সেটার মধ্যে নেট ফোর্সটা হচ্ছে আমার নেট ফোর্স থাকবে, কিন্তু নেট ফোর্স 0 এবং নেট টর্ক থাকবে। তো এই কথাটাই, এই যে ঘটনাটা ঘটছে এটাই তো আমার পোলার আয়ন। তাহলে যখন একটি ডাই ইলেকট্রিককে বহিস্থ ক্ষেত্রে স্থাপন করা হয় তখন এটি পরিবাহী হয়, এটি পোলারিত হয়, বহিস্থ ক্ষেত্রকে প্রভাবিত করে না, একটি অতিরিক্ত ক্ষেত্র সৃষ্টি করে। সঠিক অ্যান্সার হচ্ছে এটি পোলারিত হয়। একটি অপোলার অণুতে ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কেন্দ্র কোথায় থাকে? অপোলারে একই বিন্দুতে মিলিত হয়, কারণ একই বিন্দুতে মিলিত হয় বলেই এটার ধনাত্মক এবং ঋণাত্মক যে চার্জ এটাকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না। এই যেমন এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, যখন তারা একই বিন্দুতে কোয়েনসাইড থাকবে প্লাস মাইনাস, তখন এটা কিন্তু আলাদা করা যায় না, তখনই সেটা হচ্ছে আমাদের মেনলি এটাই হলো অপোলার অণু। তাহলে অপোলার অণু এবং পোলার অণুর মধ্যে একটা প্রধান পার্থক্য হচ্ছে পোলার অণুর মধ্যে যে ধনাত্মক এবং ঋণাত্মক আদান এরা কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দুতে থাকে। ওকে, এই জন্য তাদেরকে কী করা যায়, তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি করা যায় বা ডাইপোল মোমেন্টের একটা ডেভেলপ হয়। কিন্তু যখন এরা একটা বিন্দুতে কোয়েনসাইড থাকবে ধনাত্মক এবং ঋণাত্মক, তখনই সেটা হচ্ছে অপোলার অণু, অর্থাৎ এটার মধ্যে কোনো পোলারিটি নেই।
একটি অপোলার অণুতে ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কেন্দ্র কোথায় থাকে? যেমন নাইট্রোজেনের কথা বললাম আমরা একটু আগে যে উদাহরণটা, এখানে নাইট্রোজেনের ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন একটা বিন্দুতে কোয়েনসাইড থাকবে, অর্থাৎ একই বিন্দুতে আপতিত হয়, একই বিন্দুতে মিলিত হয়, পৃথকভাবে থাকে, একটি স্থায়ী ডাইপোল মোমেন্ট সৃষ্টি করে না। ডাইপোল মোমেন্ট সৃষ্টি করলে তো ধনাত্মক এবং ঋণাত্মক বিন্দু আলাদা থাকতে হবে, কেন্দ্র আলাদা থাকতে হবে, কোনটি না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে একই বিন্দুতে মিলিত হয়। একটি পরাবৈদ্যুতিক মাধ্যমের ইলেকট্রিক সাসেপ্টেবিলিটি কোনটির সাথে সম্পর্কযুক্ত? মাধ্যমের তাপীয় বৈশিষ্ট্যের সাথে, মাধ্যমের চৌম্বক বৈশিষ্ট্যের সাথে, মাধ্যমের পোলারাইজেবিলিটির বৈশিষ্ট্যের সাথে। একটু আগে আমরা দেখলাম যে পোলারাইজেবিলিটির সাথে এটা সম্পর্ক, অর্থাৎ যেটা আমার কাই। তাহলে মাধ্যমের রাসায়নিক বৈশিষ্ট্যের সাথে না, এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাধ্যমের পোলারাইজেবিলিটির বৈশিষ্ট্যের সাথে। 178-এ বলা আছে একটি বহিস্থ তাড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে একটি ডাই ইলেকট্রিকের প্রতি একক আয়তনে নেট ডাইপোল মোমেন্টকে কি বলা হয়? একটি বহিস্থ তাড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে একটি ডাইইলেকট্রিকের প্রতি একক আয়তনের ডাইপোল মোমেন্টকে কি বলা হয়? আমি যদি ডাইপোল মোমেন্টকে এম দ্বারা লিখি, প্রতি আয়তন যদি ভি দ্বারা লিখি, তাহলে এটাকে আমরা বলবো কি? পোলারাইজেশন, অর্থাৎ পি বলতে পারি, পি ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। অর্থাৎ একটি ডাইইলেকট্রিকের প্রতি একক আয়তনে নেট ডাইপোল মোমেন্টকে বলা হয় পোলারাইজেশন। এটাকে কন্ডাক্টিভিটি বলা হয় না, পারমিটিভিটি বলা হয় না, পোলারাইজেশন বলা হয়, হ্যাঁ পোলারাইজেশন বলা হয়, ম্যাগনেটাইজেশনও বলা হয় না। একটি ধারকত্ব এর সংজ্ঞা হলো আদান এবং বিভব পার্থক্যের গুণফল, আদান এবং বিভব পার্থক্যের অনুপাত। আমরা জানি কি ধারকত্ব সি সমান কিউ ডিভাইডেড বাই ভি, একটু আগে আলোচনা করলাম। তাহলে আদান এবং বিভব পার্থক্যের সেটা হচ্ছে কি? অনুপাত। আদানের বিপরীত বিভব পার্থক্যের বিপরীত, আদান এবং বিভব পার্থক্যের অনুপাত। ধারকত্বের এসআই একক কোনটি? বোল্ট, কুলম, ফ্যারাড, ওহম। সঠিক অ্যান্সার হচ্ছে আমার ফ্যারাড। ওকে, তাহলে আমরা জানি এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ফ্যারাড। 181 নম্বরে চলে আসছি আমরা। বলা আছে নিম্নের কোন প্রতিপাদনটি সঠিক যখন একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, ক্ষেত্রফল এ এবং শূন্যস্থানের মধ্যবর্তী দূরত্ব ডি হয়? আমরা জানি, একটু আগে আমি দেখালাম সি সমান ইপসিলন এ ডিভাইডেড বাই ডি, এটা আমার সঠিক অ্যান্সার। একটু আগে আমরা প্রতিপাদনটা দেখাইলাম, সুতরাং এটা হচ্ছে খ। সি সমান কিউ ডিভাইডেড বাই ডি না, ক্ষেত্রফলের সাথে রিলেশন আনতে গেলে আমার সূত্র হবে সি ইকুয়াল টু ইপসিলন এ ডিভাইডেড বাই ডি। যদি একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি প্লেটের আদান কিউ এবং বিভব পার্থক্য বি হয়, তবে একটি ধারকের ধারকত্ব হয় সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। এটাও আরেকটা ফর্মুলা আমরা জানি। যদি একটি সমান্তরাল পাত ধারকের প্লেট দ্বয়ের মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ড ই এবং চার্জ ঘনত্ব সিগমা হয়, তবে নিম্নের কোনটি সঠিক? ই ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই ইপসিলন নট। যখন একটি ধারকের সমান্তরাল পাতদ্বয়ের মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডাইইলেকট্রিক স্থাপন করা হয়, তখন এর ধারকত্ব ড্যাশ। তখন এর ধারকত্ব হচ্ছে যখন একটি ধারকের সমান্তরাল পাতদ্বয়ের মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডাইইলেকট্রিক ধ্রুবক স্থাপন করা হয়, তখন এর ধারকত্ব কি হবে? অর্থাৎ ধারকত্ব সি সমান হচ্ছে, এখানে তারা বলছে সি ইন্টু কে, অর্থাৎ আগে যা ছিল তার থেকে কে পরিমাণ কি বেড়ে যায়। এটা ছিল আদি, কে দিলে সেটা বেড়ে যাবে। তার মানে বোঝা গেল আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যোগ করব কেন? কারণ তার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বাড়ানোর জন্য। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সবচেয়ে বেশি আমরা সাধারণত পানির ধরি 81 বা কোনো বইতে 80.4 বলা হয়। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের কাজ হচ্ছে, যেমন পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলা হয় কেন? কারণ পানি যে কোনো যৌগের মধ্যে, সেটা যে কোনো ধরনের সল্ট হতে পারে, সে কী করে, যেহেতু তার ডাইইলেকট্রিক ধ্রুবক বেশি, সে সল্টের মধ্যে যে বিদ্যমান যে আয়নিক বন্ড, অর্থাৎ আয়নিক বন্ডকে ভেঙে সে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে সেটার সাথে সহজেই কী করতে পারে, সে দ্রবীভূত হতে পারে। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের জন্য আমরা পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলি। এখন আমরা যখন অনার্স মাস্টার্স লেভেলে যখন বলবো পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলা হয় কেন, তখন কিন্তু ওইভাবে বললে হবে না যেটা সকল কী হয় দ্রবকে দ্রবীভূত করতে পারে। এটা কিন্তু আসলে এই লেভেলের সংজ্ঞা হতে পারে না। সংজ্ঞাটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটার বেশি থাকার কারণে এটা যে কোনো লবণে বিদ্যমান যে আয়নিক বন্ড বা যে ধরনের বন্ধনই থাকুক না, সেটাকে ভেঙে সে ভিতরে ঢুকে দ্রবীভূত হয়ে যায়। এই জন্য পানির ডাইইলেকট্রিক ধ্রুবক বেশি বিধায় এটাকে উৎকৃষ্ট দ্রাবক বলা হয়। আমরা পরের অঙ্কটা একটা অঙ্ক দিয়েছে, যদি একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার হয়, তবে শূন্যস্থানে ধারকত্বের মান কত?
বলা আছে তবে শূন্যস্থানের ধারকত্বের মান কত, তাহলে সি সমান সমান ইপসিলন এ ডিভাইডেড বাই ডি। তাহলে আমার এটা বের করতে হচ্ছে শূন্যস্থানের ধারকত্বের মান কত। তাহলে আমরা এখানে এ আছে, ডি আছে 1 মিলিমিটার, সেটা বসাবো, ইপসিলনের নট বসাই দিলে আমি সি পেয়ে যাবো, দ্যাট ইজ সি নট। ওকে, পেয়ে যাব, এভাবে হিসাব করলে হবে। একটি সমান্তরাল পাত ধারকের দুটি প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের ব্যাপারে নিম্নের কোন উক্তিটি সঠিক? এটি শূন্য, এটি সুষম এবং অশূন্য, প্লেট হতে দূরত্বের সাথে এর মান পরিবর্তিত হয়। এটি সুষম নয়, এটি সুষম। আচ্ছা, কী বলা আছে আমরা একটু যদি বলি, একটি সমান্তরাল পাত ধারকের দুইটি প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের ব্যাপারে নিম্নের কোন উক্তিটি সঠিক? যেমন এটা যদি আমার একটা ক্যাপাসিটর হয়, দুটো পাত, একটার মধ্যে আমি পজিটিভ চার্জ রাখছি আর একটার মধ্যে আমি সব নেগেটিভ চার্জ রাখছি, এইভাবে যদি আমি দেখাই। এখন বলছে যদি একটি সমান্তরাল পাত ধারকের দুটি প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের ব্যাপারে নিম্নের কোনটি? তড়িৎ ক্ষেত্র মানে সেটা কীভাবে যায়? বলছে এটি সুষম এবং অশূন্য, অর্থাৎ এটা সবগুলো সুষম হবে এবং কোনোটাই শূন্য হবে না, এই কথাটাই বলা আছে আমাদের। 187 নম্বর বলেছে যদি একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হয় তবে এর ধারকত্বের কি পরিবর্তন হবে? তাহলে আমরা একটু দেখি অঙ্কটা, তাহলে আবার অনেকে বলবে অঙ্ক করাচ্ছি না, আমরা একটু দেখি আসলে সময় সংকুলনের জন্য। তবে অঙ্ক কমই থাকবে, যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন আইকিউ টাইপের কোয়েশ্চেন করবে, আসলে একক টেকক বা সে জানে কি না বিভিন্ন ঘটনা এগুলো জানতে চাইবে। বলা আছে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ, তাহলে প্রথমে D1 সমান D ধরি আর দ্বিতীয় ক্ষেত্রে D2 সমান সমান 2D ধরি, এদের ধারকত্বের কী পরিবর্তন হবে? তাহলে সি সমান সমান হচ্ছে আমার ইপসিলন এ ডিভাইডেড বাই ডি, এটা হলো প্রাথমিক, এবং সি প্রাইম হবে, সরি C1 ধরি C2 ধরি, এটা হবে ইপসিলন এ বাই, এটা হলো D1, এটা হচ্ছে D2, তাহলে এটার নাম হলো ইপসিলন এ ডিভাইডেড বাই ডি, আর এটা C2 হচ্ছে কি ইপসিলন এ বাই 2D। তাহলে আমরা যদি ভাগ করি C1 ডিভাইডেড বাই C2, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে ইপসিলন এ ডিভাইডেড বাই ডি ইন্টু ইপসিলন এ 2D বাই ইপসিলন এ, তাহলে ইপসিলন এ কাটা ডি কাটা 2, অর্থাৎ C1 সমান সমান 2 ইন্টু C2 অর C2 সমান সমান হচ্ছে C1 ডিভাইডেড বাই 2, এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কি হয়ে যাবে? এটা অর্ধেক হয়ে যাবে, যে অর্ধেক হয়ে গেছে। একটি সমান্তরাল পাত ধারকের শূন্যস্থানে ধারকত্ব 10 পিকোফ্যারাড যদি 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি উপাদান এর মাঝে রাখা হয় তবে নতুন ধারকত্ব কত হবে? তাহলে ধারকত্ব দেওয়া আছে, তাহলে সি সমান সমান 10 পিকোফ্যারাড আমরা রাখি, এটা C1। তাহলে একটি সমান্তরাল পাত ধারকের শূন্যস্থানের ধারকত্ব হচ্ছে এটা 10 পিকোফ্যারাড যদি 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি উপাদানের মাঝে রাখা হয়, তাহলে কের মান আছে 5, তবে নতুন ধারকত্ব কত হবে? তাহলে C2 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি সি সমান সমান কি ইপসিলন কে ইপসিলন এ ডিভাইডেড বাই ডি। ওকে, এটা হলো C1, এটা C2। তাহলে এখন আমরা যদি ভাগ করে দেই, তাহলে আমাদের C1 ডিভাইডেড বাই C2 সমান হচ্ছিল ইপসিলন এ ডিভাইডেড বাই ডি ইন্টু ডি বাই ইপসিলন এ কে ইন্টু ই, দ্যাট ইজ ইপসিলন এ ডি ডি ক্যান্সেল, তাহলে হলো 1/k মানে 1/5, তাহলে C2 সমান সমান 5 ইন্টু C1, অর্থাৎ প্রথমটার 5 গুণ হবে। তাহলে প্রথমটা যদি 5 গুণ হয়, এটার মান আছে 10, তাহলে 5 ইন্টু 10 পিকোফ্যারাড, দ্যাটস ইকুয়াল টু 50 পিকোফ্যারাড হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 50 পিকোফ্যারাড। ওকে, আমরা পেয়ে গেলাম এটা। যদি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় তবে এর ধারকত্ব কী? যদি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয়, হ্যাঁ আমরা যে সূত্র যদি দেখি সি সমান সমান ইপসিলন এ ডিভাইডেড বাই ডি, তাহলে আমরা দেখি সি ইজ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ ক্ষেত্রফল বাড়ালে ধারকত্ব বাড়বে, অর্থাৎ সমানুপাতিক যেহেতু, সুতরাং আনসার হচ্ছে বাড়বে। একটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির মান কত? আমরা জানি একটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি 1/2 সমান সমান হাফ CB স্কোয়ার। আবার এটাকে আরও দুটি সূত্রতে লেখা যাচ্ছে, যেমন সি সমান কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে আমরা লিখতে পারি 1/2 কিউ ইন্টু ভি স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 1/2 ইন্টু কিউ ইন্টু ভি, এটাও কিন্তু আমরা লিখতে পারি। আরও একটা সূত্র লেখা যায়, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? 1/2 CB স্কোয়ার হবে, আবার কিউ স্কোয়ার বাই 2C হবে। তাহলে আবার এটা যদি আমরা এখানে লিখি, দ্যাট ইজ ইউ ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু সি, ভি স্কোয়ারকে লেখা যায়, ভিকে কী লেখা যায়? ভিকে লেখা যায় কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এটা কাটলে হয় কিউ স্কোয়ার বাই সি, তাহলে হ্যাঁ দুটোই সঠিক, কিউ স্কোয়ার বাই 2C একই কথা, তাহলে ক এবং গ। যখন ক্যাপাসিটরের আদান দ্বিগুণ করা হয় তখন এর সঞ্চিত শক্তির কীরূপ পরিবর্তন হয়? এটা হচ্ছে 191। আমরা অঙ্কটা একটু দেখি, সলভ করি। বলা আছে কি
যখন ক্যাপাসিটরের আদান দ্বিগুণ করা হয়, সে প্রাথমিক চার্জ Q1 ইকুয়াল টু কিউ আর পরবর্তী চার্জ Q2 সমান সমান হচ্ছে 2Q। আমরা দেখি যখন ক্যাপাসিটরের আদান দ্বিগুণ করা হয় তখন এর সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হয়, দ্যাট ইজ U1 ডিভাইডেড বাই U2। U1 হচ্ছে কি হাফ ইন্টু, একটু আগে দেখলাম Q স্কোয়ার বাই 2C, আমরা যেটা দেখলাম অর্থাৎ Q স্কোয়ার বাই 2C1। কী বলছে আমাদের সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন, তাহলে 1/2 Q স্কোয়ার বাই 2C2। ধারকত্ব বলছে যদি সমান্তরাল পাত ধারকের না কোনটা করতেছে, যদি ক্যাপাসিটরের আদান দ্বিগুণ করা হয়, আদান নিয়ে কাজ, তাহলে এখানে হাফ হাফ কেটে দেয়, এই 2 কাটা দেয়, দ্যাট মিনস এটার কাছে Q1 স্কোয়ার বাই C1 ইন্টু C2 বাই Q2 স্কোয়ার। তাহলে Q1 এর মান কত, Q স্কোয়ার বাই এটা হচ্ছে 4Q স্কোয়ার ইন্টু C2 বাই C1, এটা কাটলে অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 4 গুণ। C1 C2 যদি সমান হয় তাহলে হবে অর্থাৎ U2 সমান সমান 4 ইন্টু U1, দ্যাট মিনস 4 গুণ হবে অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 4 গুণ। তাহলে একটি ক্যাপাসিটরের আদান দ্বিগুণ করা হলে তখন এর সঞ্চিত শক্তির পরিবর্তন হবে, দ্যাট উইল বি আমার হয়ে যাবে 4 গুণ। একটি সমান্তরাল পাত ধারকের যদি প্লেটের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় তখন পাতদ্বয়ের মধ্যবর্তী ভোল্টেজ এবং দূরত্ব এক বা ধ্রুব রাখা হয়, তবে এর ধারকত্বের কিরূপ পরিবর্তন ঘটবে। বলা আছে একটি সমান্তরাল পাত ধারকের যদি প্লেটের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করা হলেই তো আর কোনো কথা নাই, আমার ধারকত্ব বাড়বে। ওকে, 192 অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। ওকে, 192টা আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের হয়ে গেছে এটা। এরপর আমরা আসতেছি আমাদের পরের যে প্রশ্ন, এখানে 193 বলা আছে একটি সমান্তরাল পাত ধারকের প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব প্রতি একক আয়তনের শক্তি কত। এটা একটা ফর্মুলা আছে, অর্থাৎ 1/2 ইপসিলন নট ই স্কোয়ার। শক্তিটা কী হবে, E ইকুয়াল টু 1/2, দ্যাট মিন্স ইপসিলন নট ইন্টু ই স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। শক্তি একটি ক্যাপাসিটরকে বিভব পার্থক্যের একটি চার্জিং উৎসে আয়িত করা হলো এবং সংযোগ বিচ্ছিন্ন করা হলো। যদি প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হয় তবে এর ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে। তাহলে বলছে ধারকত্বের পরিবর্তনের কথা, তাহলে একটি ক্যাপাসিটরকে বিভব পার্থক্যের একটি চার্জিং উৎসে বিভব করতে, তাহলে C সমান Q ডিভাইডেড বাই B। আমার সূত্র হচ্ছে C সমান Q ডিভাইডেড বাই B। বলা আছে একটি ক্যাপাসিটরকে বিভব পার্থক্যের একটি চার্জিং উৎসে আয়িত করা হলো এবং সংযোগ বিচ্ছিন্ন করা হলো। যদি প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হয়, প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আবার ধারকত্ব সমান কি ইপসিলন A ডিভাইডেড বাই B। এটা যদি বৃদ্ধি করা হয় তাহলে এটা কি হয়, এটা কমে যায়, ধারকত্ব কমে যায়। কিন্তু আমার এখান থেকে চেয়েছে ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে, যদি প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হয় তবে এর ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে। আমাদের এখানে চার্জিংয়ের কথা বলা আছে, সেটা হচ্ছে বাড়ে কমে একই থাকে, নতুন বিভব দূরত্বের উপর নির্ভরশীল। তো এখানে বলা আছে যে বাড়ে, কিন্তু কিভাবে বাড়ে, অর্থাৎ ডি যদি বাড়ে তাহলে আমার সি কমে, সি হচ্ছে ধারকত্ব কমে। তো আমার এটার সাথে আবার আদানের সম্পর্কটা নিয়ে আসতে হবে। আদানের সাথে কি সম্পর্ক, তাহলে আবার যদি আদানের সাথে সম্পর্ক দেখি, আমরা জানি E সমান ভি ইন্টু ডি ফর্মুলা আছে, তাহলে এই ভির সাথে E ইন্টু ই ডিভাইডেড বাই ডি। তাহলে E যদি আমার বাড়ে, ভি কমে, আবার ভি কমলে তখন কি হয়, এটা বাড়ে। তার মানে আলটিমেটলি কী হলো, ধারকত্ব বাড়লো। আবার দেখি ডি বাড়লে ভি কমে, এটা ভি কমলে সি বাড়ে, সুতরাং এখানে আমরা বলতে পারি হচ্ছে বাড়ে। নিম্নের কোন সমীকরণটি একটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির জন্য সঠিক। একটু আগে আমরা দেখলাম এটা দুইবার রিপিট হয়েছে, খ এবং গ, 1/2 Q স্কোয়ার বাই সি বা ইউ ইকুয়াল টু Q স্কোয়ার বাই 2C, একই কথা। এটা অ্যান্সার আসছে, এটা Q স্কোয়ার বাই 2C, এটা ব্রেকেট দিতে হবে, নাহলে এটা মিলবে না। ধারকের একটি নির্দিষ্ট চার্জের জন্য কোন বিন্যাসটি সবচেয়ে বেশি সঞ্চিত শক্তি প্রদান করবে। সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থানে বায়ু স্থাপন করলে, সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থানে অতি উচ্চমাত্রার ডাইলেকট্রিক স্থাপন করলে। আমরা একটু আগে আলোচনা থেকে সব কিছু জানছি যে ডাইলেকট্রিক ধ্রুবক রাখলে তার ধারকত্ব বৃদ্ধি পায়। সাথে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে খ। দুটি ধারককে শ্রেণী সমভাবে যুক্ত করলে না, দুটি ধারককে সমান্তরাল সময় যুক্ত করলে তাও না, সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থানে অতি উচ্চমানের ডাইলেকট্রিক স্থাপন করলে। আর দূরত্বে অতি ক্ষুদ্র কারেন্ট DI এবং উপাদান
পরিবাহী কারেন্ট আই এর দরুন চৌম্বক ক্ষেত্র ডিবি এর মান নিম্নের কোনটি? এটা আছে সূত্র ডিবি ইকুয়াল টু মিউ নট 4 পাই ইন্টু আই ডিএল ইন্টু আর বাই আর কিউব। এটা তো ভেক্টর স্কেলার ফর্মে এটা দেওয়া আছে ইকুয়েশনটা। একটি লম্বা পরিবাহী তার হতে 4 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে পিতে চৌম্বক আবেশের মান 10⁻⁻4 টেসলা। একই পরিবাহী হতে 12 সেন্টিমিটার দূরে আবেশ ক্ষেত্রের মান কত হবে? ওকে, আমরা অঙ্কটা করলাম। একটি লম্বা পরিবাহী তারের নিকট আর দূরত্বের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বি, r/2 দূরত্বের চৌম্বক ক্ষেত্রের শক্তির মান কত? তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা সূত্র জানি চৌম্বক ক্ষেত্রের মান μ0/2i। একটা সূত্র আছে চৌম্বক ক্ষেত্রের মান μ0/2a, μ0I/2πa বা 2πr, যেটা লিখে 2πa যদি এটা হয়। তো এখন বলা আছে যে সূত্রে একটি লম্বা পরিবাহী তারের নিকট আর দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের শক্তির মান বি, r/2 দূরত্বে, তাহলে এখানে এর মানটা দেওয়া আছে। তাহলে b/v2 সমান হচ্ছে কি এখানে এটা হবে b1 = হচ্ছে 1 এটা হচ্ছে r2/r1। তাহলে r2-র মান হচ্ছে r2 মান r/2 আর এটা হচ্ছে আমার r। তাহলে সূত্র কি r/2 ইন্টু 1/r, r এর ক্যান্সেল, দ্যাট ইজ হচ্ছে b2 = 2b, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। দ্যাট মিনস b2 = 2b1, প্রথমেরটার দ্বিগুণ। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2b। একটি বর্তনীর লম্বা অংশ PQ এর x অক্ষ বরাবর x = -a/2 এবং x = +a/2 বিন্দুতে অবস্থিত। দ্যাট মিনস আমরা ইন্টিগ্রেটে যে সূত্রটা পড়েছিলাম -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ, এই বিন্দুতে যদি আমি একটা কী করি, যেমন এই বিন্দুতে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মান বের করি সেক্ষেত্রে কী হবে? এবং আই স্থির পরিবাহী কারেন্ট চলমান x = a বিন্দুতে PQ অংশ ধরুন চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? a এর সমানুপাতিক, a স্কয়ারের সমানুপাতিক, 1/a এর সমানুপাতিক 0, এটা হয়ে যাবে 0, অর্থাৎ -a/2 থেকে +a/2। 100 পাকের একটি কুণ্ডলীর চতুর্দিকে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেখানে কয়েলের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কয়েলের কেন্দ্র চৌম্বক ক্ষেত্রের মান কত? এখানে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে v = μ0 4 পাই 2 পাই μ0, এখানে ভিটা হচ্ছে এবার μ0/4 পাই ইন্টু 2πi/r। এই ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা করে ফেলবো। এখানে এটাতে কাটলে হয় অনলি 2, অর্থাৎ μ0I/2r। এখানে i এর মান দিয়ে দিচ্ছে, অর্থাৎ μ0 এর মান দিয়ে দিচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, i এর মান দিয়ে দিচ্ছে 0.1, 2 ইন্টু r এর মান দিয়েছে হচ্ছে কত? r এর মান 5, অর্থাৎ 5 ইন্টু 10⁻2 ইন্টু পাক সংখ্যা, এখানে পাক সংখ্যা থাকলে n দিয়ে গুণ হয়ে যাবে 100। ক্যালকুলেশন করলে আমি মানটা পেয়ে যাবো হচ্ছে 4 ইন্টু 10⁻5 টেসলা। বি এর মান হচ্ছে টেসলা। তাহলে একটি সলিনয়েডাল 20 পাক পার সেন্টিমিটার দ্বারা গঠিত। সলিনয়েডের অভ্যন্তরে 20 মিলি টেসলা তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে কতটুকু বিদ্যুতের প্রয়োজন? তাহলে সূত্র হচ্ছে আমাদের সূত্র হচ্ছে I = b/n ইন্টু μ0। এই সূত্র দিয়ে বসাইলেই হয়ে যাবে। সলিনয়েডের অভ্যন্তরে ক্ষেত্র এর দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, মোট পাক সংখ্যার সমানুপাতিক, প্রবাহের ব্যস্তানুপাতিক। বলছে সলিনয়েডের অভ্যন্তরে ক্ষেত্র, তড়িৎ প্রবাহের সমানুপাতিক হবে। একটি সলিনয়েডাল 1.5 মিটার লম্বা এবং 4.0 সেন্টিমিটার ব্যাস, যার পাক সংখ্যা প্রতি সেন্টিমিটারে 10, এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। সলিনয়েডের অভ্যন্তরে এর অক্ষে চৌম্বক আবেশের মান কত? এই চৌম্বক আবেশের মানের বের করে আমরা দেখলাম। তাহলে আমাদের এটাও হয়ে গেল। ওকে, আমরা এরপরে আসতেছি এখানে সরি 204 নম্বরে যে অঙ্কটা, এটা আছে 2 পাই 10⁻⁻5 টেসলা, 4 পাই 10 আমরা করে নেব। b = μ0 ni সূত্র দিয়ে এটা করা যাবে। অভ্যন্তরীণ রোধ আর এর একটি লম্বা কপার টিউব আই তড়িৎ প্রবাহ মাত্রা পরিবহন করে। টিউবের অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্রের মান কত? মনে রাখতে হবে যে টিউবের অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 0। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কয়েলের মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের দরুন এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান 3.14 ইন্টু 10⁻³ ওয়েবার পার মিটার স্কোয়ার হলে কয়েলের পাক সংখ্যা কত? একই কথা, সেখানে সূত্র হচ্ছে b =
মিউ নট এন আই। আয়ের মান 10 দেওয়া আছে, মিউ নটের মান বসায় দেবো হচ্ছে কত, চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, সেখান থেকে আমরা পাক সংখ্যা এনের মান বের করে ফেলব। আচ্ছা, একটি 50 পাকের 0.5 মিটার ব্যাসার্ধের এবং 2 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহীর তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কত? একটি তড়িৎবাহী লম্বা সলিনয়েডের মধ্যে উৎপন্ন ক্ষেত্র নিম্নের কোনটির উপর নির্ভর করে না? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর, প্রবাহিত তড়িৎ এর উপর, সলিনয়েডের ব্যাসার্ধের উপর, উপরের সবগুলো। বলা আছে একটি তড়িৎ পরিবাহী লম্বা সলিনয়েডের মধ্যে উৎপন্ন ক্ষেত্রে নিম্নের কোনটির উপর নির্ভর করে না? করে না হচ্ছে সলিনয়েডের ব্যাসার্ধের উপর, পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, প্রবাহের উপর নির্ভর করে, আর এটার উপর নির্ভর করে না। একটু আগে তো আমরা সব দেখলাম যে তড়িৎবাহী লম্বা সলিনয়েডের মধ্যে উৎপন্ন ক্ষেত্রে নিম্নের কোনটির উপর, ক্ষেত্র অর্থাৎ ইটা কোন, বি হলো চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা আমার ডিপেন্ড করে এই কিসের, পাক সংখ্যার উপর আর হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রার উপর। ভি ইকুয়াল টু মিউ নট এন আই, সেই সূত্র। ফ্যারাডের পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রের নাম কি ছিল? গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার এবং মিটার বেস। তাহলে ফ্যারাডের পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রের নাম ছিল গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দ্বারা কোনো একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আছে কি না সেটা পরীক্ষা করা হয় এবং অস্তিত্ব এবং তড়িৎ প্রবাহের মানও কিন্তু নির্ণয় করা যায় অ্যামিটারের মতো। চৌম্বক ফ্লাক্সের একক কোনটি? ম্যাক্সওয়েল, গজ, টেসলা, অ্যাম্পিয়ার। তাহলে এখানে মনে রাখতে হবে যে চৌম্বক ফ্লাক্সের একক কোনটি? চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ম্যাক্সওয়েল। চৌম্বক ফ্লাক্স কোন ধরনের রাশি? এটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি নাকি আইসোট্রপিক নাকি আইসেন্ট্রপিক? এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স হচ্ছে আমার স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি না, আইসোট্রপিকও না, আইসেন্ট্রপিকও না। ফ্যারাডের সূত্রে নিম্নের কোনটি সংরক্ষণশীল থাকে? ভরবেগ, শক্তি, আদান, চৌম্বক ক্ষেত্র। ফ্যারাডের সূত্রে সংরক্ষণশীল থাকে হচ্ছে শক্তি, মনে রাখতে হবে। নিম্নের কোনটি সাইনোসাইডাল অসিলেটরের উদাহরণ নয়? আরসি ফেজ শিফট অসিলেটর, উইন্ড ব্রিজ অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর, ব্লকিং অসিলেটর। সঠিক অ্যান্সার হচ্ছে ব্লকিং অসিলেটর, যেটা আমাদের সিলেবাসে আছে, সুতরাং এটা পড়তে হবে। নিম্নের কোনটি এলসি অসিলেটর নয়? হার্টেলি অসিলেটর, কলপিটস অসিলেটর, তারপরে ক্রিস্টাল অসিলেটর এবং ক্লাভ অসিলেটর। তাহলে নিম্নের কোনটি এলসি অসিলেটর নয়? এলসি অসিলেটর নয় হচ্ছে ক্রিস্টাল অসিলেটর, বাকি সবগুলো হচ্ছে এলসি অসিলেটর। টাইমিং এলিমেন্টে কোন ধরনের অসিলেটর ব্যবহার করা হয়? আরসি অসিলেটর, এলসি অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর, উইন্ড ব্রিজ অসিলেটর। এটা হচ্ছে এলসি অসিলেটর, এটা উত্তরটা আমাদের আসেনি। নিম্নের কোনটি নন সাইনোসাইডাল অসিলেটর উদাহরণ নয়? নন সাইনোসাইডাল অসিলেটর উদাহরণ নয় হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। ওকে, এটা নন সাইনোসাইডাল অসিলেটরের উদাহরণ নয়। তাহলে বাকি সবগুলো কি নন সাইনোসাইডাল অসিলেটরের উদাহরণ, যেমন সটুথ জেনারেটর, ব্লকিং অসিলেটর, মাল্টি ভাইব্রেটর হবে, এটা হবে মাল্টি ভাইব্রেটর, ক্রিস্টাল। আচ্ছা, সাইনোসাইডাল অসিলেটর অপর নাম কি? এলসি অসিলেটর, হারমোনিক অসিলেটর, আরসি অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হারমোনিক অসিলেটর। তাহলে আমরা আমাদের যেই তড়িতের অধ্যায়টা আমরা শেষ করলাম, 217টা প্রশ্ন আমরা দুটো ক্লাসে শেষ করলাম। আমরা লেকচার 1-এ দিয়েছি এবং লেকচার 2-এ দিলাম। আমরা ধারাবাহিকভাবে পরীক্ষার আগ পর্যন্ত দিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের ক্লাসগুলো ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি আমাদের ক্লাস থেকে অনেক কিছুই কমন পাবেন এবং উপকৃত হবে। আমরা ক্লাসটিকে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।